অনিয়ম দুর্নীতির অভিযোগে অবশেষে ব্রিটিশ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে সরে দাঁড়ানোর ঘোষণা। প্রধান উপদেষ্টার কাছে আজ সংস্কারের রূপরেখা দেবে 4 কমিশন। নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রপতি নির্বাচন ও আইনসভা নিয়ে থাকতে পারে প্রস্তাবনা। ফেব্রুয়ারিতে প্রতিবেদন দেবে বাকিরা। বিএনপি জামাত সহ অভ্যুত্থানের সব শক্তি জুলাই ঘোষণাপত্র নিয়ে একমত, জানালেন উপদেষ্টা মাহফুজ। বৃহস্পতিবার সর্বদলীয় সংলাপ, সেদিনই ঠিক হবে প্রকাশের তারিখ। এবং 15 বছর ধরে চলছে কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কাজ, ব্যয় বেড়ে ছাড়িয়েছে 2000 কোটি টাকা। অর্থের অপচয় বলছেন বিশেষজ্ঞরা, দ্রুত কাজ শেষ করতে চায় সিভিল এভিয়েশন। ভোরের সময়ের সঙ্গে আছি আমি তানভীর হাসান। সমালোচনার মুখে ব্রিটিশ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করে পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ক্রমবর্ধমান চাপের মুখে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন টিউলিপ। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার সরকারের সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করে নিজ পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ক্রমবর্ধমান চাপের মুখে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন টিউলিপ। প্রতিবেদন অনুসারে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। পোস্টে টিউলিপ তার বিরুদ্ধে তদন্তকারী সংস্থা মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডসের একটি তদন্তের কথা উল্লেখ করেন। দাবি করেন, সংস্থাটির উপদেষ্টা লরি ম্যাগনাস তার বিষয়টি পর্যালোচনা করার পর নিশ্চিত করেছেন যে তিনি মন্ত্রিত্বের নিয়ম লঙ্ঘন করেননি। গত কয়েক সপ্তাহ ধরে টিউলিপ সিদ্দিকের দুর্নীতি ও অনিয়ম নিয়ে যুক্তরাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়। তার বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্ট আবাসন ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনে বিলাসবহুল ফ্ল্যাট উপহার নেওয়ার অভিযোগ ওঠে। এরপর তার বিরুদ্ধে ব্রিটিশ সরকারের উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়। পাশাপাশি বিরোধী দলগুলোর পক্ষ থেকে বাড়তে থাকে পদত্যাগের চাপ। অন্তরা সেন, সময় সংবাদ। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বৈশ্বিক অংশীদারদের সঙ্গে কাজ করবে সরকার। মঙ্গলবার রাতে যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে টিউলিপ সিদ্দিকের পদত্যাগের ঘোষণার পর এক বিবৃতিতে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। বিবৃতিতে বলা হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের $5 বিলিয়ন অপব্যবহার নিয়ে চলমান তদন্ত পূর্ববর্তী সরকারের দুর্নীতির চিত্রই প্রকাশ করে। এসব দুর্নীতি বাংলাদেশের অগ্রগতিকে ব্যাহত করেছে। বিপুল অর্থ পাচারের ফলে দেশে আর্থিক ঘাটতি দেখা দিয়েছে। বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে কাজ করবে সরকার। যুক্তরাজ্য সহ সব বন্ধু রাষ্ট্র এমন অপরাধের বিচারের জন্য বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াবে। এবার প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতার প্রভাব খাটিয়ে পূর্বাঞ্চলে প্লট নেয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করল দুদক। এ নিয়ে গত 3 দিনে শেখ হাসিনার বিরুদ্ধে 6টি মামলা করেছে সংস্থাটি। আর প্রথমবারের মতো দুদকের মামলায় আসামি হলেন সজীব ওয়াজেদ জয়। আলাদা মামলায় হাসিনা, জয় সহ রাজুক সংশ্লিষ্ট 23 জনকে আসামি করা হয়েছে। পূর্বাঞ্চল নতুন শহরে রাজুক থেকে অবৈধভাবে শেখ পরিবারের 60 কাঠার প্লট গ্রহণের ঘটনায় দুদক গেল 2 দিনে 4 মামলায় শেখ হাসিনাকে হুকুমের আসামি করে মামলা করেছিল। মঙ্গলবার নিয়ম ভেঙে প্লট গ্রহণের ঘটনায় তার বিরুদ্ধে মামলা করল দুদক। এজাহারে বলা হয়েছে, প্লট বরাদ্দের নির্ধারিত সময় ও ফর্মে কোনো আবেদন করেননি শেখ হাসিনা। এছাড়া বিধি মোতাবেক সুদাসদন সহ রাজধানীতে তার সন্তান ও পরিবারের নামে প্লট বা বাড়ি থাকার পরও তিনি নিয়ম ভেঙে প্লট গ্রহণ করেন। ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাসভঙ্গপূর্বক তার মাধ্যমে প্রকল্পের বরাদ্দ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এর সংশ্লিষ্ট গণকর্মচারীগণকে প্রভাবিত করে
পরস্পর যোগ সাজসে প্লটের বাস্তব দখল গ্রহণ করার অপরাধে মামলা রুজু হয়েছে। একই অভিযোগে তার ছেলে সজীব জয়ের বিরুদ্ধে মামলা হয়েছে। পৃথক দুই মামলায় আসামি 23 জন। দুদক বলছে অনুসন্ধানকালে শেখ পরিবার পলাতক থাকায় তাদের জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। তাদের বর্তমান এবং স্থায়ী ঠিকানায় আমাদের অনুসন্ধান দল গিয়েছেন এবং তাদের বক্তব্য সংগ্রহের জন্য, এবং তারা পলাতক থাকায় তাদের বক্তব্য নেয়ার সম্ভব হয়নি। মামলা তদন্তকালে অন্য কারো সম্পৃক্ততা পেলে তাদেরও চার্জশিটে অন্তর্ভুক্ত করা হবে বলেও জানিয়েছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বুধবার প্রধান উপদেষ্টার কাছে সংস্কারের রূপরেখা তুলে ধরবে 4 কমিশন। নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রপতি নির্বাচন ও আইনসভার সংস্কার নিয়ে নানা প্রস্তাবনা থাকতে পারে কমিশনারগুলোর রিপোর্টে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পর সংস্কারের বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করবে সরকার। আর ফেব্রুয়ারিতে রিপোর্ট দেবে অন্য কমিশনগুলো। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। কর্তৃত্ববাদী দুঃশাসনে অনিয়ম দুর্নীতির বেড়াজালে বিপর্যস্ত দেশের আইন, বিচার ও শাসন বিভাগ সহ সব খাত। রাষ্ট্র মেরামতের লক্ষ্যে সংস্কার প্রস্তাব তৈরির জন্য অন্তর্বর্তী সরকার 2 ধাপে 11টি কমিশন গঠন করে। প্রথম ধাপে গত অক্টোবর মাসে জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন ব্যবস্থা, সংবিধান ও বিচার বিভাগ সংস্কার কমিশন গঠিত হয়। দ্বিতীয় ধাপে গঠন করা হয় গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারী ও স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কারে আরও 5টি কমিশন। 3 মাসে নানা অংশীজনের সঙ্গে দফায় দফায় বৈঠক করে সংস্কার কমিশনগুলো। বৈঠক আর আলোচনায় উঠে আসে বিভিন্ন খাত পুনর্গঠনের নানা প্রস্তাবনা ও সুপারিশ। এগুলো যাচাই বাছাই শেষে জানুয়ারির প্রথম সপ্তাহে চূড়ান্ত রিপোর্ট প্রকাশের জন্য সময় ধার্য থাকলেও কাজ শেষ না হওয়ায় 15 জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয় প্রথম ধাপে গঠিত কমিশনগুলোর মেয়াদ। সম্প্রতি প্রধান উপদেষ্টার দফতর থেকে জানানো হয়, সংস্কারের প্রস্তাবনা সরকারের কাছে তুলে দিতে প্রস্তুত প্রথম ধাপে গঠিত কমিশনগুলো। বুধবার 4টি সংস্কার কমিশন তাদের রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরবে। নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রপতি নির্বাচন, সংসদের কক্ষ বা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হলে কোন কক্ষের নির্বাচন কিভাবে হবে এ নিয়ে স্পষ্ট প্রস্তাবনা থাকতে পারে রিপোর্টে। এছাড়া দুর্নীতিসহ নানা অনিয়মের রাশ টেনে ধরতে, করণীয় ঠিক করতে দিক নির্দেশনাও থাকতে পারে সংস্কার কমিশনের সুপারিশে। আর প্রতিবেদন পাওয়ার পর সংস্কারের প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পর সংস্কারের বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করবে সরকার। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বিএনপি, জামাত সহ অভ্যুত্থানের সব শক্তি জুলাই ঘোষণাপত্র নিয়ে একমত বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি জানান, বৃহস্পতিবার সর্বদলীয় রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে ঠিক হবে জুলাই ঘোষণাপত্র প্রকাশের তারিখ। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, 15 জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ে 4টি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দেবে। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে হাজির হন উপদেষ্টা মাহফুজ আলম। জানান, এরই মধ্যে বিএনপি, জামায়াত সহ অন্য সব পক্ষগুলোর সঙ্গেও আলাপ করেছে সরকার। তবে ঘোষণাপত্রে কি থাকবে এ ব্যাপারে তারা এখনো একমত হতে পারেননি। তাই 16 জানুয়ারি সর্বদলীয় সংলাপের আহ্বান করেছে সরকার। সেদিনই ঠিক করা হবে জুলাই ঘোষণাপত্রের বিষয়বস্তু ও প্রকাশের দিনক্ষণ। তারা সবাই প্রোক্লেমেশনের বিষয়ে একমত আছেন যে ঘোষণাপত্রটি দিতে হবে, কিন্তু ঘোষণাপত্রটি কবে এবং ঘোষণাপত্রটির ভিতরে কি কি কন্টেন্ট থাকবে সেই বিষয়ে এখন আমরা ঐকমত্যে পৌঁছাতে পারিনি। আগামী বৃহস্পতিবার আশা করি সবাই মিলে সর্বদলীয় একটি বৈঠক হবে। এই বৈঠকের ভিতর দিয়ে একটা ঐকমত্যের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে এবং সেদিনেই আমরা কবে ঘোষণাপত্রটি জারি করব এবং সরকার কিভাবে ঘোষণাপত্রটি জারি করার ক্ষেত্রে ভূমিকা রাখবে তা স্পষ্ট হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি জানান, 15 জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ে 4টি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দেবে। সংস্কার কমিশনের 4টা সংস্কার কমিশন আসবেন, এসে চিফ অ্যাডভাইজারের যে কার্যালয় তেজগাঁওয়ে ওনারা চিফ অ্যাডভাইজার এবং অন্যান্য অ্যাডভাইজাররা থাকবেন, ওনাদের কাছে এইটা হ্যান্ডওভার করবেন। করার পরে এটা নিয়ে একটু আলাপ হবে, পুরো জিনিসটা ওরা বলবেন যে কি কি ফাইন্ডিংস আছে, কি কি বিষয় আছে, বিশদ
বর্ণনা থাকবে। কমিশনগুলোর প্রতিবেদনের সারমর্ম সবার জন্য উন্মুক্ত করা হবে বলেও জানান প্রেস সচিব। কমিশনের রিপোর্ট নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার সূচি অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। মঙ্গলবার দুপুরে ইউএনডিপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে কথা জানান ইসি সচিব। বলেন, নির্বাচন আয়োজনে ইউএনডিপির কাছে প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির সহযোগিতা চাওয়া হয়েছে। জবাবে চাহিদা মতো সহযোগিতা দিতে চেয়েছে তারা। এছাড়া ভোটার তালিকা হালনাগাদ করতে সহযোগিতা দেবে ইউএনডিপি। মঙ্গলবার সকাল 11টায় নির্বাচন কমিশনে আসে ইউএনডিপির 5 সদস্যের প্রতিনিধি দল। আগামী জাতীয় নির্বাচনে সহযোগিতা নিয়ে কমিশন ও কর্মকর্তাদের সঙ্গে 3 দফায় প্রায় 2.5 ঘণ্টা ব্যাপী বৈঠক করেন তারা। ইসির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব দেয়া হলে তা গ্রহণ করে ইউএনডিপি। বৈঠক শেষে ইউএনডিপির প্রতিনিধি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে কারিগরি সহায়তার পাশাপাশি তথ্য প্রযুক্তি, ইসির সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধিতে নির্বাচন কমিশনকে সহায়তা করবেন তারা। Some technology that might be needed there. There's some requests for training, but we're still consolidating, trying to understand. Then when we have the recommendations, we will go to the Election Commission, and then they will decide what makes sense in terms of the support to Bangladesh. পরে কমিশন সচিব জানান, নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা নিয়ে পর্যালোচনা করে 10 দিনের মধ্যে ইসিকে বিস্তারিত জানাবে ইউএনডিপি। প্রাতিষ্ঠানিক, কমিউনিকেশন রিলেটেড, হার্ডওয়্যার, সফটওয়্যার ইত্যাদি বিষয়ে ওনারা এই জিনিসটা পর্যালোচনা করার জন্য এসছেন, আমাদের সাথে কথা বলেছেন। আমাদের সাথে কথা বলার পাশাপাশি ওনারা আরও যে স্টেক হোল্ডার্সরা আছেন তাদের সাথেও কথা বলে ওনারা 10 দিনের ভিতরে একটা প্রস্তাবনা নিয়ে আমাদের সাথে আবার আসবেন। জানান, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সূচিকে ধরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ইলেকশন কমিশনার এবং অন্যান্য কমিশনার যারা বলেছেন যে আমাদের যে চিফ অ্যাডভাইজার স্যার উনি যে একটা উইন্ডো দিয়েছেন সেই উইন্ডো নিয়ে আমরা কাজ করছি। এরই মধ্যে ইউএনডিপির জন্য অস্থায়ীভাবে অফিসের ব্যবস্থা করেছে ইসি। ঘরে না আসতে দিলে ঘরের কাজটা করাবো কি করে? কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। আসছে জুলাই আগস্টে জাতীয় নির্বাচন চায় বিএনপি। দলটির মহাসচিব বলছেন, নির্বাচন যত দেরি হচ্ছে ততই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট বাড়ছে। গুলশানে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্নই ওঠে না। বিএনপি জামায়াত ফ্যাসিবাদের সবচেয়ে বেশি নির্যাতনের শিকার জানিয়ে স্বৈরাচার আওয়ামী লীগের বিচার করা হবে বলেও জানান মির্জা ফখরুল। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। নির্বাচন কবে হবে? প্রধান উপদেষ্টা জানিয়েছিলেন 25-এর শেষে অথবা 26 সালের প্রথমার্ধে। তার বক্তব্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় দলগুলোর মধ্যে। সংস্কার সংক্রান্ত এবার বিএনপি মহাসচিব বললেন, ভোট যত বিলম্ব হচ্ছে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট ততই বাড়ছে। চলতি বছরের মাঝামাঝিতে নির্বাচন আয়োজনের আহ্বান তার। সোমবার রাতে স্থায়ী কমিটির বৈঠকের বিষয়বস্তু নিয়ে গুলশানে সংবাদ সম্মেলনে দলের অবস্থানের কথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসলে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই, এটা গণতন্ত্রে এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। সুতরাং আমার মনে হয় না যে এটা আমরা আরও বিলম্বিত করার প্রয়োজন আছে, কারণ যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট আরও বৃদ্ধি পাচ্ছে। আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময় অর্থাৎ আপনার জুলাই আগস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব, এবং আমরা এই কারণেই আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি, নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি। স্থানীয় নির্বাচনের কথা বলে জাতীয় নির্বাচন পেছানোর কথা কোথা থেকে আসে, এমন প্রশ্নও মির্জা ফখরুলের। এই ব্যাপারে আমরা সুস্পষ্ট সিদ্ধান্ত নিয়েছি, জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না, কারণ এখন তো ফোকাসটা পুরো দেশের পুরো জাতির হচ্ছে আপনার এই জাতীয় সংসদ নির্বাচনের উপরে, এবং ক্রাইসিসটা ওই জায়গাতেই। এরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তাটা আসে কোত্থেকে? 2 নম্বর, নির্বাচন পেছানোর চিন্তাটাই বা আসে কোত্থেকে? বিএনপি ও জামাতের আদর্শিক দূরত্ব থাকলেও নির্বাচন প্রসঙ্গে সবাই এক। এমনকি ফ্যাসিবাদের নির্যাতনে এই দুই দল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উল্লেখ করে স্বৈরাচারী আওয়ামী লীগের বিচার অবশ্যই হবে বলেও আশ্বস্ত করেন মির্জা ফখরুল। আমরা এবং জামাতে ইসলাম সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছি, আমাদের উপরে তো অত্যাচারটা সবচেয়ে বেশি হয়েছে। তা আমরা ফ্যাসিস্টদের বিচার করবো না তো কে বিচার করবে? আর যদি আমরা ক্ষমতায় আসি কে করবে? আর যেটা শুরু হয়েছে এখান থেকে সরে যাওয়ার কারো কোনো উপায় নেই, অবশ্যই বিচার হবে, কিন্তু আবার বিচার তড়িঘড়িও করা যাবে না। তড়িঘড়ি করলে ওই বিচার কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে।
সুতরাং এটা একটা প্রক্রিয়া যেটা চলবে এবং সেটাকে অবশ্যই আমরা শেষ করব, এই ব্যাপার কোনো সন্দেহ নেই। বাংলাদেশ ভারত সীমান্ত ইস্যুতে শক্ত অবস্থান নেয় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগ আমলে দিল্লির সঙ্গে করা সব চুক্তি জনসম্মুখে প্রকাশের দাবি জানান বিএনপি মহাসচিব। এমনিতে পার্লামেন্টে করা উচিত ছিল, কিন্তু সেটা জনসম্মুখে উপস্থিত করা উচিত। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। প্রায় এক সপ্তাহ ধরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পর্যবেক্ষণে রেখেছেন যুক্তরাজ্যের চিকিৎসকরা। সাংবাদিকদের তথ্য জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। লন্ডনে বাংলাদেশে অধ্যুষিত বেশ কয়েকটি মসজিদে আগামী শুক্রবার বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হবে। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি, তবে চিকিৎসকরা পর্যবেক্ষণে রয়েছেন। অবস্থা বিচার বিশ্লেষণ করে পরবর্তীতে তা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। ওনার ডে টু ডে ব্যালেন্স খুবই মেনটেন করতে হয়। শি ইজ রানিং 79, যে কথাটি আপনি বলছেন লিভার ট্রান্সপ্লান্টের ইস্যু, ইয়েস ইট ইজ কিপিং ইন মাইন্ড, কিন্তু মনে রাখতে হবে হয় দ্যাট ইজ ফিজিবল, হয় দ্যাট ইজ আদৌ করার মতো অবস্থার মধ্যে আমরা কি এখনও আছি কি না, অথবা কীভাবে করলে উনি আরও ভালো থাকতে পারবেন, আমরা কি রিস্ক বেশি নিয়ে ফেলবো, এইসব অনেক জিনিস আছে। কাজেই সেগুলো বিচার বিশ্লেষণের এখনও সময় আসে নাই, ওনারা সময় করে বিচার বিশ্লেষণ করে তারপরে জানাবো। তিনি আরও বলেন, সুস্থ হয়ে দেশে ফিরে যাওয়ার জন্য দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়া। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এবং দেশের এর বাইরেও পৃথিবীর মানুষ যারা ওনার জন্য, ওনার ওয়েল উইশার, সবার কাছে ওনার পরিবার এবং ওনার পক্ষ থেকে আমরা দোয়া চাই। এবং উনি নিজেও দোয়া চেয়েছেন, আপনাদেরকেও যেমন ধন্যবাদ জানিয়েছেন, দোয়াও চেয়েছেন ওনার সুচিকিৎসা যাতে হয় এবং যাতে উনি আরেকটু সুস্থ হয়ে দেশে ফেরত যেতে পারেন, সেই জন্য আপনারা সবাই ওনার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইবেন। আগামী শুক্রবার লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত বেশ কয়েকটি মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত করা হবে বলে জানান যুক্তরাজ্য বিএনপি সভাপতি MM মালেক। আগামী ফ্রাইডে যুক্তরাজ্য বিএনপি ওনার জন্য আমাদের ইস্ট লন্ডন মসজিদে, আমরা ব্রিকলেন মসজিদে আমরা দোয়ার আয়োজন করেছি এবং প্রত্যেকটা বাংলাদেশে এবং দেশের বাইরে ভিতরে যারা আছেন, যে যেখানে আছেন, ম্যাডাম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন যাতে উনি সুস্থ হয়ে আবার সবার কাছে ফিরে যান। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ভোরের সময় আরও থাকছে চরম ইঞ্জিন সংকটে রেলওয়ে বহরে থাকা 263টি 70% মেয়াদ উত্তীর্ণ। 2 বছরের মধ্যে পূর্বাঞ্চলের বেশিরভাগ ট্রেন বন্ধের সংখ্যা চলতি বছর যুক্ত হতে পারে 30 ইঞ্জিন। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক আছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, ভারতের সঙ্গে সীমান্ত নিয়ে বাংলাদেশে কিছু অসম চুক্তি রয়েছে। দ্রুত বিজিবি ও বিএসএফ এর বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা করা হবে। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এর আগে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সহ আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেন উপদেষ্টা। এছাড়া কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস, পাসপোর্ট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি। এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক অবস্থায় আছে। এখন তারাও আর কাঁটাতারে বেড়া নির্মাণ করতেছে না, এখন একটা অবস্থায় আছে, স্থিতি অবস্থায় আছে। প্লাস আমরাও বলছি যে আগামী মাসে ডিজি পর্যায়ে বিজিবি এবং বিএসএফ এর ডিজি পর্যায়ে একটা মিটিং আছে, ওই মিটিংয়ে এইগুলি আলোচনা হবে। তবে আমি বলছি যে আপনারা জানেন, যেহেতু আমাকে কিছু কিছু অসম চুক্তি করা হয়েছে, এগুলি নিয়ে আলোচনা হবে। বাংলাদেশের রাজনীতি হবে একক রাজনীতি, কোনো দেশের আধিপত্য থাকবে না, এটাই হবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, জুলাই ঘোষণাপত্র, গণপরিষদ ও সংবিধান শীর্ষক আলোচনা সভায় কথা বলেন তিনি। সংবিধানের নানা দিক উল্লেখ করে তিনি বলেন, একটি গণ অধিকার পরিষদ নির্বাচন হবে, নির্বাচিতদের নিয়ে সংবিধান সংশোধনের কাজ করতে হবে। এছাড়া জুলাইয়ের ঘোষণাপত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা যেন উল্লেখ থাকে, সে বিষয়েও আহ্বানের কথা জানিয়েছেন তিনি। আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আন্দোলন, এটা বাংলাদেশের নতুন কিছু না, এটা 80 দশকে হয়েছে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত হলো এই যে বাংলাদেশের স্বার্থের প্রশ্নে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল
বাংলাদেশের স্বার্থকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না, কোনো পলিসি নিতে পারবে না। বাংলাদেশের স্বার্থই হবে সকল রাজনৈতিক দলের ভিত্তি। আমরা চাইব সরকারের পক্ষ থেকে যে বক্তব্য সেটা যেন অত্যন্ত স্পষ্ট করে আমাদের সামনে উপস্থাপন করেন। তা আমরা এখন চাই একটি গণপরিষদ নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে যারা প্রতিনিধি হয়ে আসবেন তারা একটি সংবিধান প্রণয়ন করবেন এবং একই সাথে সংবিধান প্রণয়নের পাশাপাশি তারা আইনসভার সদস্য হিসেবেও তারা ভূমিকা পালন করবেন। সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ কাজ হস্তান্তর সহ 3 দফা দাবিতে তৃতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বন্ধ ছিল একাডেমিক কার্যক্রম। বুধবার স্টিয়ারিং কমিটির মিটিংয়ে 3 দফা নিয়ে আলোচনা হবে বলে জানান উপাচার্য। অনশন থেকে সরে এলেও দ্বিতীয় দিনের মতো মঙ্গলবার ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যে কারণে সকাল থেকেই বন্ধ ছিল সবগুলো বিভাগের ক্লাস ও পরীক্ষা। দ্বিতীয় ক্যাম্পাস যেটা কেরানীগঞ্জে অবস্থিত, সেই ক্যাম্পাস সম্পূর্ণরূপে সেনাবাহিনীর নিকট হস্তান্তর করতে হবে। আমাদের পুরান ঢাকার হাবিবুর রহমান হল এবং বাণী ভবনের কাজ স্টিল বেস নির্মাণ করার অনুমতি দিবে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রণালয় এক নোটিশে জানায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন, ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন প্রকল্প শীর্ষক প্রকল্পের স্টিয়ারিং কমিটির সভা বুধবার অনুষ্ঠিত হবে। সেই সভায় দাবি পূরণে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়া হলে আন্দোলন জোরদারের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের দাবি পূরণে আশাবাদী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। যতক্ষণ অবধি হচ্ছে আমরা এর সঠিক সুরাহা না পাবো ততক্ষণ পর্যন্ত হচ্ছে যে আমাদের শাটডাউন কর্মসূচি চলবে। আমরা পরিষ্কার চিঠি দিয়ে দিয়েছি যে ওনাদের কাছে আমরা এটা দিতে চাই, প্রয়োজনীয় কি ব্যবস্থা নেওয়া যায় সে ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 40টি বিভাগে প্রায় 18,000 শিক্ষার্থী বর্তমানে অধ্যয়নরত। আবাসন ও স্থাপনা সংক্রান্ত নানা দাবিতে বিগত বছরগুলোতেও একাধিকবার রাস্তায় নামতে হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। এই ধারাবাহিকতার ইতি টানতে চায় বর্তমান আন্দোলনকারীরা। বুধবারের সভায় তাদের 3 দফা দাবির পরিপূর্ণ বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশাবাদী তারা। শফিক মুন্সি, সময় সংবাদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। পৌষের শেষ বিকেলে আকাশে ঘুড়ি কাটাকাটির খেলা। মঙ্গলবার সন্ধ্যা নামতে ছাদে ছাদে লাইট শো, ডিজে, আতশবাজি পোড়ানো সহ সাকরাইনের নানা আয়োজন। তবে নানা নিষেধাজ্ঞায় আগের তুলনায় এবার কিছুটা হলেও ভাটা পড়েছে উদযাপনে। পৌষের শেষ বিকেলে আকাশে পাঠানো হলো রঙিন চিঠি, চলছে ঘুড়ি কাটাকাটির খেলা। বছর ঘুরে আবারও এলো পুরান ঢাকার প্রাণের উৎসব সাকরাইন। ধর্ম বর্ণের গণ্ডি পেরিয়ে এই উৎসব যেন সবার। আমরা আমাদের ঐতিহ্য ধরে রেখেছি ঘুড়ির মধ্যে, রেখেছি খাওয়ার মধ্যে, নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগির মধ্যে। আমরা চাই আমাদের ঐতিহ্যটা বেঁচে থাকুক এবং এই ঐতিহ্যটা প্রজন্ম পর্যন্ত চলুক। সন্ধ্যা নামতেই ছাদে ছাদে লাইট শো, ডিজে, আতশবাজি এই উৎসবের মূল আকর্ষণ। তবে নানা নিষেধাজ্ঞায় এবছর সাকরাইন উৎসবের আমেজ কিছুটা কম। আগে তো বাইরের লোক আসতো না, বেসিক্যালি আমাদের পুরান ঢাকার লোকরাই এখানে থাকতো, কিন্তু এখন দেখা যায় গুলশান বনানী থেকে অনেক লোকজন আসে। আজকে এসে অনেক ডান্স করলাম, এখন ব্রেক টাইম চলছে, দেন আবার অনেক ডান্স করব। আমি যেহেতু পুরান ঢাকায় জন্মগ্রহণ করেছি, সেজন্য আমি পুরান ঢাকায় প্রত্যেক বছরই সাকরাইন করি। এই বছর আমার একটু কম মনে হচ্ছে, আই ডোন্ট নো ওয়াই, কিন্তু আগের বছরের থেকে একটু জৌলুস যেন কম মনে হচ্ছে। আধুনিকতার ছোঁয়ায় পৌষ সংক্রান্তি উদযাপনে যেমন ভিন্নতা এসেছে, তেমনি এই উৎসব যেন সেতু বন্ধনের কাজ করে অতীতের সঙ্গে বর্তমানের। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আর থাকছে জটিলতা শেষে 100 গাড়ি নিলামে বিক্রি করল চট্টগ্রাম কাস্টম হাউস। ছিল এমপি কোটায় আনা 31 ল্যান্ড ক্রুজার। অন্তত 400 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ। 15 বছরেও শেষ হচ্ছে না পর্যটন নগরী কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কাজ। উল্টো বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ব্যয় ছাড়িয়েছে 2000 কোটি টাকা। তেমনি মেয়াদ বেড়েছে 6 দফা। আন্তর্জাতিক মানে উন্নত করার লক্ষ্যে দ্রুত কাজ শেষ করতে চায় সিভিল এভিয়েশন। অবশ্য চলমান প্রকল্পকে অর্থের অপচয় হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। শুধু বিমানবন্দর নয়, বরং পর্যটক আকর্ষণে চিত্ত বিনোদনের সুযোগ সুবিধা বাড়ানোর পরামর্শ খাত সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। সাগরের জলরাশি ছুঁয়ে ওঠানামা করবে প্রতিটি উড়োজাহাজ। যাত্রী বা পর্যটকদের মন জুড়ে থাকবে প্রশান্তির এক অনুভূতি, যার আকর্ষণে বাড়বে দেশি বিদেশি পর্যটকের সংখ্যা।
প্রকৃতির এই উচ্ছ্বসিত হাতছানিতে নির্ভর করেই 2009 থেকে 2013 মেয়াদে উন্নয়নের কাজ শুরু হয় কক্সবাজার বিমানবন্দরের। এরপর 2015 সালে যোগ হয় আন্তর্জাতিক মানে উন্নীত করার নতুন ধাপ। গত 15 বছরে প্রকল্পের মেয়াদ 6 দফা বেড়ে 2024 সালেও হয়নি শেষ। এতে প্রকল্প ব্যয় 302 কোটি থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 2015 কোটি টাকায়। বিগত সরকারের সময় নানা টালবাহানায় কাজ শেষ না হলেও বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যান বলছেন, চলমান রয়েছে বিমানবন্দরটির উন্নয়ন কাজ। আমাদের যে জমি জমাগুলো যেগুলো আমাদের আছে সেগুলো নিয়ে আমরা মাস্টার প্ল্যান জায়গায় গেলে কক্সবাজারকে আমরা অত্যাধুনিক আন্তর্জাতিক মানের বিমানবন্দর করলে আমাদের যে ইকো ট্যুরিজম অন্যান্য ট্যুরিজমটা অনেক অংশ বৃদ্ধি পাবে। ইতিমধ্যে বিমানবন্দরের রানওয়ে 2225 ফুট বাড়িয়ে সম্প্রসারণ করা হয়েছে 9000 ফুটে, যা দেশের অভ্যন্তরে থাকা বিমানবন্দরের রানওয়েগুলোর মধ্যে সর্ববৃহৎ। আন্তর্জাতিক মানে উন্নীত করতে রানওয়ে আরও সম্প্রসারিত করে তৈরি করা হচ্ছে 10,700 ফুটে। তবে প্রশ্ন হলো, কক্সবাজারের সমুদ্র ছাড়া আর কি দেখতে আসবেন পর্যটকরা? লাস্ট কাপল অফ ইয়ার্স আপনি দেখেন যে প্রচুর হোটেল হয়েছে, অনেক 5 স্টার হোটেল হয়েছে, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার, ট্যুরিজমের যে ইনফ্রাস্ট্রাকচার থাকে সেই জায়গাটা আসলে আমরা বলবো আপ টু দ্য মার্ক না। আন্তর্জাতিকভাবে এইটাকে সমৃদ্ধ করা, তাদের সাথে বিদেশি ট্যুরিস্ট আনা, সেখানে কক্সবাজারকে একটা পপুলার ডেস্টিনেশন হিসেবে তৈরি করা, অনেকগুলো কাজ কিন্তু এখানে আছে। এদিকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে কক্সবাজার বিমানবন্দরের দূরত্ব 140 কিলোমিটার। সেক্ষেত্রে স্বল্প দূরত্বে আরেকটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর কতটা লাভজনক হবে তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। গুরুত্বের দিক থেকে, জনসংখ্যার দিক থেকে চিটাগাং ডেফিনেটলি কক্সবাজার থেকে অনেক বেশি ডেন্সলি পপুলেটেড, ঢাকার পরেই চিটাগাং, এবং চিটাগাংয়ের একটা বড় সংখ্যক লোকজন কিন্তু বিদেশে বসবাস করে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকে। কাজে চিটাগাং থেকে যে প্যাসেঞ্জার হওয়ার সম্ভাবনা আছে বা যে এক্সপোর্টের সম্ভাবনা আছে, কক্সবাজারে কিন্তু তার নাই। ভৌগোলিকভাবে দক্ষিণ এশিয়ায় কক্সবাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। এজন্য সাগর পাড়ের বিমানবন্দরকে পর্যটক ছাড়াও যে কোনো ফ্লাইটের রিফুয়েলিং এর জন্য টেকনিক্যাল ল্যান্ডিং এর লক্ষ্যে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। চরম ইঞ্জিন সংকটে ভুগছে বাংলাদেশের রেলওয়ে। স্বাধীনতার সময় রেলবহরে 486টি ইঞ্জিন থাকলেও এখন আছে মাত্র 263টি। যা আছে তারও 70% মেয়াদ উত্তীর্ণ, ফলে প্রতি বছর বাড়ছে দুর্ঘটনা। রেলকর্মীরা বলছেন, দ্রুততম সময়ের মধ্যে ইঞ্জিন সংগ্রহ না করলে 2 বছরের মধ্যে বন্ধ হয়ে যাবে পূর্বাঞ্চলের বেশিরভাগ ট্রেন। রেলওয়ে বলছে, এই বছরে রেলবহরে অন্তত 30টি নতুন ইঞ্জিন যুক্ত করার পরিকল্পনা তাদের। নাজমুস সালেহির প্রতিবেদন। 1980 সালের শুরুর দিকে জাপান থেকে 2500 সিরিজের 18টি ইঞ্জিন কেনে বাংলাদেশ। 1.5 যুগ আগে মেয়াদ পেরিয়ে গেলেও এখনও সেবা দিয়ে যাচ্ছে সেগুলোর 10-12টি ইঞ্জিন। বাইরে থেকেই খালি চোখে ধরা পড়ে ইঞ্জিনের নাজুক অবস্থা। চাকার সঙ্গে ব্রেক ধরে রাখার লোহার পাতটিকে বেঁধে রাখা হয়েছে সামান্য জিআই তার দিয়ে। এর ভেতরের অবস্থা আরও ভয়াবহ। অকেজো ইঞ্জিনটির 3টি ব্রেকের 2টি কাজ করে না কোনো ইলেকট্রিক ডিভাইস। সবকিছু নাই, যেমন উইন্ডো ওয়েপার থাকলেও কাজ করে না সঠিকভাবে, অনেকগুলিতে নাই। গ্লাসগুলো গোলা থাকে, রাবার থাকে না। জিপিএস যে সিস্টেমগুলি আছে, আপনার স্পিডোমিটার, এগুলি ইনঅ্যাক্টিভ। চালকরা বলছেন, এসব ইঞ্জিনে তারাই অনিরাপদ। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সহজে আপনার এই গাড়ি দাঁড় করানো যায় না, ব্রেক সঠিকভাবে কাজ করে না, স্পিড কম হয়। ঝুঁকিপূর্ণ তো অবশ্যই, কিন্তু তারপরেও কি করার, কিছু ইঞ্জিন তো নাই। কমলাপুর লোকোশেডের মেকানিকরা বলছেন, রেলবহরে যুক্ত আছে পাকিস্তান আমলের ইঞ্জিন। বেশিরভাগেরই মেয়াদ পেরিয়ে গেছে বহুকাল আগে। এখন আর মেরামতের যন্ত্রাংশও পাওয়া যায় না এসব ইঞ্জিনের। 50-60 বছরের ইঞ্জিন আছে। এখন আমরা বর্তমানে যে কাজ করতেছি, এই কাজে গিয়ার কেসিংয়ের বোল ঠিক থাকে না, মাথার বোল ঠিক থাকে না। 20 বছর আগে এটার মেয়াদ গেছে গা। এটা যে রাস্তা থেকে আইছে আর এই বাতিল লেগে গেছে গা। যন্ত্রপাতি তো এইসব পাওয়া যাচ্ছে না, আমরা এক গাড়ি থেকে আরেক গাড়িতে এইগুলা দিয়ে মেরামত করে চালাইতেছি আর। ইঞ্জিন সংকটের কারণে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে জানিয়ে রেলকর্মীরা বলছেন, মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিনের কারণে বাড়ছে দুর্ঘটনা, কমছে গতি। তাদের আশঙ্কা, যদি দ্রুত মিটার গেজের নতুন ইঞ্জিন সংগ্রহ করা না যায়, তাহলে 2 বছরের মধ্যে এ রুটে বন্ধ হবে অনেকগুলো ট্রেন। আগামী 2 বছরের ভিতরে যদি আপনি মিটার গেজ ইঞ্জিনের মূল বহরে যদি আপনি অন্তত ইঞ্জিন স্থাপন করতে না পারেন, পূর্বাঞ্চলের ট্রেন
অনেকগুলো ট্রেন আপনাকে বন্ধ করে দিতে হবে। এ বছরই রেলবহরে 30টি মিটার গেজ ইঞ্জিন কেনার কথা জানিয়ে রেলওয়ে মহাপরিচালক বলছেন পাইপলাইনে আছে আরও 2-3টি প্রকল্প। 30টা মিটার গেজ লোকোমোটিভ আমাদের কেনার একটা প্রক্রিয়া চলছে। কোরিয়ার ফান্ডে আরও কিছু ইঞ্জিন ক্রয়ের আমাদের পরিকল্পনা আছে। গত 15 বছরে রেলের উন্নয়নে 1.5 লাখ কোটি টাকা খরচ হলেও কাটেনি ইঞ্জিন সংকট। 1.5 দশক আগে মেয়াদ পেরিয়ে গেলেও এখনও এই ইঞ্জিনটি দিয়ে চলছে ট্রেনের যাত্রী পরিবহন, ফলে বাড়ছে দুর্ঘটনা, কমছে ট্রেনের গতি। অথচ গত 14 বছরে রেলের উন্নয়নের খরচ হয়ে গেছে প্রায় 1.5 লাখ কোটি টাকা। রেল কর্মীরা বলছেন আগামী 2 বছরের মধ্যে যদি মিটার গেজের অন্তত 50টি লোকোমোটিভ সংগ্রহ করা না যায় তাহলে বন্ধ হয়ে যাবে এ রুটের অনেকগুলো ট্রেন। নাজমুস্তালিহি, সময় সংবাদ, ঢাকা। অরক্ষিত রেল ক্রসিংয়ের কারণে রাজশাহী বিভাগের 8 জেলায় গত 1 বছরে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন 65 জন। সংশ্লিষ্টরা বলছেন ক্রসিংগুলোতে কোনো গেটম্যান না থাকায় ঘটছে বেশিরভাগ দুর্ঘটনা। এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। রেল কর্তৃপক্ষ বলছে জনসচেতনতা না বাড়লে কমবে না দুর্ঘটনায় প্রাণহানি। সাইফুর রহমান রকির প্রতিবেদন। রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে 54টি ট্রেন চলাচল করে। জেলার 135টি রেল ক্রসিংয়ের মধ্যে গেটম্যান আছে 95টিতে, আর অরক্ষিত 40টি। নওগাঁর সান্তাহার থেকে উত্তর পশ্চিমাঞ্চলের 70 কিলোমিটার রেলপথে চরম অব্যবস্থাপনা। জেলার 32টি রেল ক্রসিংয়ের মধ্যে গেটম্যান নেই 16টিতে। কোথাও রেললাইনের উপরে বসছে বাজার, কোথাও সিগন্যাল বাতি নষ্ট। দুর্ঘটনা রোধে গেটম্যান নিয়োগের দাবি এলাকাবাসীর, যদিও কর্তৃপক্ষ বলছে মানুষের অসতর্কতার কারণেই ঘটছে দুর্ঘটনা। গেটকিপার থাকে না, তাতে আমাদের এখানে অ্যাক্সিডেন্ট খুব হয়। আমরা ভয়ে ভয়ে চলাফেরা করতে হয়। ঘুরে আসলে ধরেন আমরা যদি থাকি তখন সিঙ্গেল দিয়ে দাঁড় করে। রেলওয়ে পুলিশের স্বল্পতার জন্য সেখানে নিরাপত্তা আমাদের দেওয়াটা খুব কষ্টকর। রেল কর্তৃপক্ষ তারা ইচ্ছা করলে সেখানে নিয়োগ দিয়ে এটা পরিপূর্ণভাবে সেখানে একটা নিরাপত্তা নিয়ে আসতে পারেন। সিগন্যালিং এবং গেট ব্যারিয়ার এট এ টাইমে অপারেট করা হয়, একটা আরেকটার সাথে জড়িত। একটা ফাংশন ওকে করলে অটোমেটিক আমাদের গেট ব্যারিয়ার ফেলে রাখতে হয়। পাবনার 130টি রেল ক্রসিংয়ের মধ্যে 22টি ও নাটোরে 30টি ক্রসিংয়ে গেটম্যান নেই। এছাড়া বগুড়ার 70 কিলোমিটার রেলপথে অনুমোদনহীন 21টি ও গেটম্যান নেই 10 ক্রসিংয়ে। এসব জায়গায় ঝুঁকি নিয়ে প্রতিদিন রেলপথ পারাপার হচ্ছে মানুষ। কোথাও এলাকাবাসী ট্রেন আসার সময় নিজেদের উদ্যোগে গেটের দুপাশে বাঁশ ঝুলিয়ে রাখছেন। তারপরও ঘটছে দুর্ঘটনা, প্রাণ হারাচ্ছেন পথচারী। সরণরা এখানে দাঁড়াইছে, হঠাৎ করে ট্রেন আসলেই ধরেন দুর্ঘটনাটা হতেই পারে। এই রেল গেটটাতে পারাপারের রাস্তা করা হয়েছে, কিন্তু রেল গেট নাই, এতে তো অনেক দুর্ঘটনা ঘটে। গেট তো নাই, একটা গেট হলে যাওয়ার সুবিধা। তবে রেল কর্তৃপক্ষ বলছে জনসচেতনতা না বাড়লে কমবে না দুর্ঘটনায় প্রাণহানি। বিভিন্ন স্লোগান দিয়ে থাকি যে এটা কিন্তু আনম্যান্ড লেভেল ক্রসিং গেট, আপনারা দেখে শুনে বুঝে পার হবেন। তারপর আমরা ওখানে হর্ন দেওয়ার ব্যবস্থা করি হুইসেলের। তো সেখানে আমাদের সবার এই যে একটা প্রাণহানি ঘটলো, এই প্রাণহানি কিন্তু কারোর কাম্য নয়। এই প্রাণহানির কারণে একটা চেইন অফ লিঙ্ক নষ্ট হয়ে গেল, যে পরিবারই হোক। রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ নিয়ে গঠিত পশ্চিমাঞ্চল রেলওয়ের দূরত্ব 1568 কিলোমিটার। এ অঞ্চলে মোট গেটের সংখ্যা 1582টি। এর মধ্যে 818টিতে নেই গেটম্যান। গত 1 বছরে রাজশাহী বিভাগের 8 জেলায় ট্রেনে কাটা পড়ে নারী শিশুসহ মারা গেছেন 65 জন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে জেঁকে বসেছে শীত। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী নগরীর আম চত্বর এলাকায় আছেন সহকর্মী শাহিন আলম এবং খুলনার 7 নম্বর ঘাটে আছেন বেল্লাল হোসেন সজল। প্রথমেই যাচ্ছি শাহিনের কাছে। রাতের অন্ধকার কাটিয়ে দিনের আলো এখন অনেকটাই স্পষ্ট, তবে অন্যান্য দিনের তুলনায় প্রকৃতিতে আজকে কুয়াশার আধিক্য কিছুটা কম, তবে রয়েছে হিমেল বাতাস, এই জন্য কিন্তু শীত অনেক বেশি অনুভূত হচ্ছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি নগরীর আম চত্বর এলাকায়। এখানে আমরা দেখেছি যে দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে যারা কর্মজীবী এবং শ্রমজীবী মানুষরা তারা কিন্তু বের হয়েছেন এবং কাজের সন্ধানে তারা বের হয়েছেন এবং বিভিন্ন জায়গায় অপেক্ষা করছেন। তবে আজকে কুয়াশা কম হলেও কিন্তু
হিমেল বাতাস থাকায় কিন্তু কনকনে শীত অনুভূত হচ্ছে। আমরা রাজশাহীর স্থানীয় আবহাওয়া অফিসের সঙ্গে যোগাযোগ করেছি, তারা আমাদেরকে বলেছেন যে মানে আগামী দিনে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে এবং জানুয়ারির শেষ দিকে মাঝারি থেকে ভারী শৈত্যপ্রবাহ রাজশাহীর উপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যদি বলা যায় যে এই শীতে বেশি ভোগান্তি বা বেশি বিপাকে আছেন যারা শ্রমজীবী মানুষ রয়েছেন, তারা আমরা দেখেছি যে অনেক বেলা অবধি পর্যন্ত তারা বিভিন্ন জায়গায় অলস সময় পার করতে আমরা দেখেছি। এবং পাশাপাশি এই ঠান্ডায় কিন্তু বিভিন্ন মেডিকেল বা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করেছি, তারা জানিয়েছেন যে বিশেষ করে যারা শিশু এবং বৃদ্ধরা রয়েছেন তারা কিন্তু ঠান্ডাজনিত নানান রোগে আক্রান্ত হচ্ছেন। ডাক্তাররা এই সময় পরামর্শ দেন যে খুব শীতের এই সময়টিতে সচেতন থাকার পরামর্শ তারা আমাদেরকে বলেন। তো যদি বলি যে রাজশাহী দেশের অন্যান্য জেলার তুলনায় বরাবরই এই জেলায় শীত বেশি পড়ে বা শীত বেশি অনুভূত হয়। এইবারও তাই চলতি মৌসুমে জানুয়ারির শুরুর দিক থেকে কয়েক দফায় মৃদু শৈত্যপ্রবাহ কিন্তু এই জেলার উপর দিয়ে বয়ে গেছে এবং এখন পর্যন্ত গত কয়েকদিন শীতের প্রকোপ কিছুটা কম ছিল। তবে গতকাল এবং আজকে থেকে কিন্তু শীতের প্রকোপ আবার বাড়তে শুরু করেছে এবং আবহাওয়া অফিসের ভাষ্য যে সামনের কয়েকদিনে তাপমাত্রা আরও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। তবে একটি ব্যাপার যে প্রতিদিন কিন্তু সকালই হচ্ছে কুয়াশা ভেদ করে সূর্য উকি দিচ্ছে এবং কিন্তু খানিকটা হিমেল বাতাস থাকায় কিন্তু শীত অনুভূত হচ্ছে কিছুটা বেশি। শীতের আরও খবর জানতে আমরা চলে যাব খুলনায়, সেখানে আছেন সহকর্মী বেল্লাল হোসেন সজল। কুয়াশা এবং হিমেল বাতাসেই কিন্তু খুলনা অঞ্চলে জেঁকে বসতে শুরু করেছে শীত। ইতিমধ্যে কিন্তু শীতের যে অনুভূতি সেটি কিন্তু বাড়তে শুরু করেছে। যেটি বলা যায় যে পৌষের একেবারেই শুরু থেকেই কিন্তু এই শীতটি শুরু হয়। একেবারে আজকে মাঘের প্রথম দিন খুলনা অঞ্চলে কিন্তু প্রতিদিনই ক্রমান্বয়ে শীত বাড়ছে। বিশেষ করে যদি বলি যে খুলনা বিভাগের মধ্যে যশোরে গতকাল সর্বনিম্ন যে তাপমাত্রা সেটি ছিল 11 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া খুলনায় গত 10 তারিখে কিন্তু সর্বনিম্ন যে তাপমাত্রাটি এই মৌসুমে ছিল 11.5 ডিগ্রি সেলসিয়াস। সব মিলে যদি বলা যায় যে খুলনা অঞ্চলে যে শীত সেটি কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। আবহাওয়া অধিদপ্তরের সূত্র যেটি বলছে যে গত কয়েকদিন আগে যে শীতের তীব্রতা ছিল তাও ছাড়িয়ে যাবে আগামীতে কয়েকদিনের মধ্যেই কিন্তু যে শীতের যে অনুভূতি সেটি কিন্তু বাড়বে বলে আবহাওয়া অধিদপ্তরের সূত্র বলছে। এছাড়া জানুয়ারি মাসের শেষ সপ্তাহ এবং ফেব্রুয়ারি নাগাদ কিন্তু এই শীত থাকবে বলে কিন্তু তারা বলছেন। এছাড়া আমরা যদি দেখি যে নৌপথটি সেটি কিন্তু দেখা যাচ্ছে একেবারে ঘন কুয়াশায় কিন্তু ছেয়ে গেছে। এখানে চলাচলে কিন্তু বেশ বিপাকে পড়ছেন যারা নৌপথ পারাপার হচ্ছেন তারা। এছাড়া আমরা দেখছি যে বিশেষ করে যে শীতে সব থেকে বেশি কষ্টে থাকেন কিন্তু ছিন্নমূল মানুষেরা। এছাড়া যারা কর্মজীবী মানুষ রয়েছে ভোরে কিন্তু কাজে বের হতে গেলেই কিন্তু তাদের এক ধরনের প্রতিবন্ধকতা শীতের কষ্ট সেটি কিন্তু অনুভব করা যায়। এছাড়া যে মহাসড়কগুলো রয়েছে সেখানে আমরা যে কুয়াশার কারণে ভোরে কিন্তু অনেকেই যে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। সব মিলে বলা যায় যে বর্তমানে একটু খুলনা অঞ্চলে শীতের যে তীব্রতা সেটি কিছুটা কম হলেও গত কয়েকদিন আগেও যেই পরিমাণ শীতের তীব্রতা ছিল এবং সামনেও কিন্তু যে শীতের বাড়ার কথা কিন্তু আবহাওয়া অধিদপ্তর বলছিল। বিশেষ করে যদি বলা যায় যে দেশের যে সব থেকে শীতপূর্ণ মাসে কিন্তু মাঘ মাস, যেহেতু আজ থেকেই মাঘের শুরু হচ্ছে, সেক্ষেত্রে আবহাওয়া অধিদপ্তর বলছে যে এই যে শীত সেটি কিন্তু যে ক্রমান্বয়ে বাড়বে এবং সামনে কিন্তু সেটি বাড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে এই শীতের কারণে যে অসুস্থ হওয়ার সম্ভাবনা
যেটি বলা হচ্ছে শিশু এবং বয়স্করা তারাই কিন্তু এই শীতের কারণে বেশি অসুস্থ হয়ে থাকেন। বিশেষ করে আমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে খুলনা অঞ্চলের যে সুন্দরবন, সেই সুন্দরবনে যাওয়ার জন্য কিন্তু এই যে বিআইডব্লিউটি ঘাট এলাকায় সেখানে যারা দর্শনার্থী রয়েছেন তাদেরও কিন্তু একটা উপচে পড়া ভিড় রয়েছে। পাশাপাশি যারা নৌপথে চলাচল করে তারা কিন্তু এই সকালবেলা শীতের কারণে যানবাহন পান না বলেও কিন্তু তারা যে সমস্যাটা সেটাও কিন্তু তুলে ধরেছেন। সব মিলিয়ে বলা যায় যে খুলনা অঞ্চলে যে শীতের প্রভাব সেটি কিন্তু এখন যেটি রয়েছে সামনে কিন্তু আরো বাড়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এ ছিল আমার কাছে খুলনা থেকে শীতের সর্বশেষ পরিস্থিতি। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী এবং খুলনায়। শীত মৌসুমে সিরাজগঞ্জে তৈরি হচ্ছে সুস্বাদু খেজুরের গুড়। রাজশাহী, পাবনা ও নাটোর সহ বিভিন্ন স্থান থেকে আসা গাছিরা সংগ্রহ করছেন খেজুরের রস। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ভালো রস পাওয়ায় গুড়ের উৎপাদনও হয়েছে ভালো। অমৃত সেনের ছবিতে রিঙ্কু কুণ্ডের রিপোর্ট। কুয়াশা ভেজা শীতের ভোরে সূর্য না উঠতেই কাঁধে হাড়ি নিয়ে বের হন গাছিরা। এরপর রাতভর হাড়িতে জমাকৃত রস গাছ থেকে এক এক করে নামিয়ে আনা হয়। হাড়ি থেকে খেজুরের রস ছেঁকে ঢালা হয় টিনের তৈরি এক ধরনের বিশেষ পাত্রে। পরে মাটির তৈরি চুলায় 3 থেকে 3.5 ঘন্টা জাল দেয়া হয়। অল্প আঁচে নির্দিষ্ট সময় রস জাল দিতে দিতে ঘন আর লাল হয়ে আসলে তা নামিয়ে ঢালা হয় বড় বড় গামলায়। সেখানে বাঁশ বা কাঠের টুকরো দিয়ে ঘন রসগুলো বারবার ঘুরিয়ে ঘুরিয়ে ঠান্ডা করা হয়। শীতল হয়ে এলে বিভিন্ন ছাঁচে ঢেলে কিছু সময় রাখলে তৈরি হয় সুস্বাদু খেজুরের গুড়। প্রতি বছর শীত মৌসুমেই সিরাজগঞ্জের তারাস, রায়গঞ্জ, উল্লাপাড়া সহ বেশ কয়েকটি উপজেলার গ্রামে গ্রামে শীতের ভোরে চোখে পড়বে এমন দৃশ্য। রাজশাহী, পাবনা, নাটোর সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা গাছিরা স্থানীয় কৃষকদের কাছ থেকে খেজুরের গাছ ভাড়া নিয়ে এই গুড় তৈরি করেন। চলতি বছর আবহাওয়া ভালো থাকায় রসের উৎপাদন ভালো হচ্ছে। এতে ভালো গুড় পাচ্ছেন গাছিরা। রাত 3টা থেকে শুরু করে ফজর আজান পর্যন্ত আমরা রস সংগ্রহ করি। 4 ঘন্টা লাগে ধরেন জাল দিতে। জাল টাল দিয়ে সেরে গুড়টা নামাই, নামা টামা এ ধরেন ঢালার পরে বিভিন্ন জায়গার ধরেন সেল হয়। বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা এসে কিনে নিয়ে যায়, ক্রয় করে নিয়ে যায় এবং দামও মোটামুটি ভালো। এটা খুব ভালো, মানে খুব সুস্বাদু, কোনো ভেজাল নাই। আমাদের গুড়কে যদি সরকারিভাবে বেচার জন্য যদি আমাদের একটু পরিবেশ করে দিত হয়তো আমাদের একটু ভালো হতো। সঠিক পদ্ধতিতে রস সংগ্রহের মাধ্যমে উৎকৃষ্ট মানের গুড় তৈরির জন্য গাছিদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানায় স্থানীয় কৃষি বিভাগ। নভেম্বর মাস থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গাছিরা আসে এখানে রস সংগ্রহ করে এবং এই রস থেকে তারা সুস্বাদু পাটালি গুড় এবং ঝোলা গুড় উৎপন্ন করে এবং এই গুড় তারা দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে। গুড় ব্যবসায়ীদের তথ্য মতে জেলার বিভিন্ন উপজেলায় প্রায় 3 শতাধিক গাছে চলতি মৌসুমে প্রায় 10,000 খেজুরের গাছ থেকে প্রায় 140 মেট্রিক টন গুড় উৎপাদনের আশা করা হচ্ছে। চলতি শীত মৌসুমে আবহাওয়া ভালো থাকায় রসের উৎপাদন বেশ ভালো হচ্ছে। সংগৃহীত রস থেকে উৎকৃষ্ট মানের গুড় প্রস্তুত করছেন গাছিরা। তবে দিন দিন এই অঞ্চলে খেজুরের গাছের সংখ্যা কমে যাওয়ায় ভবিষ্যতে গুড় উৎপাদনের জন্য রসের সংকটের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সিরাজগঞ্জের তারাস থেকে রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ। পাবনায় অনুমোদন ছাড়াই গড়ে উঠছে পানির কারখানা। বিএসটিআই এর ছাড়পত্র সহ এসব কারখানায় নেই অন্যান্য কাগজপত্র। অস্বাস্থ্যকর পরিবেশে প্রকাশ্যে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম চললেও নির্বাক প্রশাসন। যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন কারখানাগুলোতে পরিশোধন করা পানিতে রয়েছে স্বাস্থ্য ঝুঁকি। সবুজ মোল্লার রিপোর্ট। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পানি পরিশোধন করে বোতলজাত করা হচ্ছে। বড় জার ও ছোট বোতলে করে তা পাঠানো হচ্ছে অন্যত্র। পাবনার ঈশ্বরদীতে এমন 8টি পানির কারখানা গড়ে উঠেছে। এখান থেকে পানি সরবরাহ করা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, ইপিজেড সহ অন্যান্য শিল্প ও আবাসিক এলাকায়। তবে কোনো প্রতিষ্ঠানের নেই বিএসটিআই এর ছাড়পত্র। অনেকে নিজের বাড়িতেই প্রস্তুত করছেন মানহীন পানীয়। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, ইপিজেড রয়েছে, সব বিভিন্ন প্রতিষ্ঠানে পানি কিন্তু রিফায়ারিং না করে অনুমোদনহীন কারখানায় কিন্তু এই পানিগুলো বাজারজাত করছে। অস্বাস্থ্যকর পরিবেশে যে সকল পানি উৎপাদন হচ্ছে এগুলোতে অবশ্যই প্রশাসনের নজরদারিতে আসা উচিত। মানুষজন অসুখে ভুগছে, নানা রোগে আক্রান্ত হচ্ছে, স্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে, কাজে এগুলো অবিলম্বে বন্ধ হওয়া উচিত। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন কারখানাগুলোতে পরিশোধন করা পানিতে রয়েছে স্বাস্থ্য ঝুঁকি। নিরাপদ পানি পান না করে এর মাধ্যমে হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস ই এই রোগগুলোতে আক্রান্ত হতে পারেন। আপনি টাইফয়েড ফিভার বা এন্টেরিক ফিভারে আক্রান্ত হতে পারেন এবং এমনি কিছু ভাইরাস আছে যেরকম রোটাভাইরাল ডায়রিয়া,
এইরকম অসুখে আক্রান্ত হতে পারেন। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কারখানা মালিকদের কেউ, তবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ভোক্তা অধিদপ্তরের। টিডিএস নম্বর যাচাই না করে কেউ যদি এভাবে ট্যাপ থেকে দিয়ে এরকম বড়ি দিয়ে দেয়, সেগুলোর ক্ষেত্রে অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো এবং এটা অন্যায়, এটা করা যাবে না। ঈশ্বরদীর এসব কারখানা থেকে দৈনিক গড়ে অন্তত 16,000 লিটার পানি সরবরাহ করা হয়। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। মামলাসহ সব জটিলতার অবসান ঘটিয়ে 100টি গাড়ি অবশেষে নিলামে বিক্রি করছে চট্টগ্রাম কাস্টম হাউস। এরই মধ্যে বিভিন্ন সময়ে সংসদ সদস্য কোটায় শুল্কমুক্ত সুবিধায় আনা 31টি ল্যান্ড ক্রুজার রয়েছে। ইতিমধ্যে এসব গাড়ির ইনভেন্টরিও শেষ হয়েছে। কাস্টমস ইতিহাসে সবচেয়ে বড় গাড়ি নিলাম থেকে অন্তত 400 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শাখা টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 60% হিসেবে 9,50,00,000 টাকা রিজার্ভ ভ্যালু নির্ধারণ করে নিলামে তোলা হয়েছে বিভিন্ন সময়ে সংসদ সদস্যদের নামে শুল্ক মুক্তি সুবিধায় আনা 31টি ল্যান্ড ক্রুজার। তার সঙ্গে যুক্ত হবে 25% ভ্যাট এবং ট্যাক্স। সব মিলিয়ে এই 31টি গাড়ি থেকে রাজস্ব আদায় হবে অন্তত 221 কোটি টাকা। এর বাইরে নিলামে তোলা হয়েছে 5টি হেরিয়ার, 13টি হাভাল, 3টি করে স্কয়ার, প্রিমিও এবং নোয়া। এছাড়া 1টি করে রয়েছে RAV4 এবং ওসাকা ব্র্যান্ডের গাড়ি। আমরা আশা করছি যে 100 কোটি টাকার বেশি এখান থেকে রাজস্ব আদায় হবে। এখন কত টাকা বিড করবে বা আমরা বিডারের উপর এটা ডিপেন্ড করতেছে। আমার নিলাম পুরোটাই ওপেন প্রক্রিয়া, সবাই এখানে অংশগ্রহণ করতে পারবে। যত টাকা বিড পড়বে তত টাকাই আমরা রাজস্ব খাতে আমাদের অন্তর্ভুক্ত হবে। চট্টগ্রাম বন্দরে কারশেড সহ বিভিন্ন পয়েন্টে বর্তমানে 900-র বেশি আমদানি করা গাড়ি রয়েছে, যেগুলো নানা জটিলতার কারণে আমদানিকারক ছাড় করছেন না। এমনকি মামলার কারণে গাড়িগুলো নিলামও তোলা যাচ্ছিল না। এতে বন্দরের শেডগুলিতে বাড়ছিল গাড়ির জট। শেষ পর্যন্ত চট্টগ্রাম কাস্টম হাউস কঠোরতার মধ্যে নিলাম প্রক্রিয়া শুরু করার পরপরই 31টি গাড়ি জরিমানা দিয়ে আমদানিকারক ছাড় করিয়ে নিয়েছেন। একটা গাড়িতে তো ডিউটি ট্যাক্স অনেক বেশি, এত টাকাটা এখান থেকে দিয়ে সে তার শোরুমে নিয়ে যাবে, এই কারণে লিকুইড ক্রাইসিসের কারণে হতে পারে, বা যেহেতু এখন বাজারে চাহিদাটা কম হয়তো বা এই কারণে এখন যেহেতু নিলামে চলে যাচ্ছে, এই কারণে সে এখন বাধ্য হয়ে নিচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড থেকে অনুমোদন পাওয়ার পর নিলামে তোলা 100টি গাড়ির ইনভেন্টরি শেষ করে অন্তত 50টির ভ্যালু নির্ধারণ করা হয়েছে। তবে বন্দরের খোলা শেডে পড়ে থাকা 300 গাড়ি ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে। এই গাড়িগুলো নিলামের সিদ্ধান্ত না হওয়ায় দেখা দিয়েছে জটিলতা। বন্দরের অভ্যন্তরে 300টা গাড়ি যে নষ্ট হয়ে যাচ্ছে, ওটার দ্রুত কেন ব্যবস্থা করা হচ্ছে না নিষ্পত্তির জন্য, এবং ওটার দ্রুত ব্যবস্থা করলে রাজস্ব অনেক বেশি আহরণ হবে। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্দরে কাজ সেরে পড়ে থাকা 30টি সিমেন্ট মিক্সার মেশিন এবং 10টি ড্রাম ট্রাকও নিলামে বিক্রি করবে কাস্টম হাউস। আর কোনো জটিলতা নয়, মামলা সহ সব ধরনের দীর্ঘসূত্রিতা এড়িয়ে অবশেষে নিলামে উঠছে এখানকার 100 গাড়ি, যার মধ্যে রয়েছে 31 জন সাবেক সংসদ সদস্যের আমদানি করা 31টি প্রাডো ল্যান্ড ক্রুজার। আর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 400 কোটি টাকা। যেহেতু গাড়িগুলো এখনও একেবারে নতুন, চলাচল উপযোগী, আর তাই দ্রুত নিলামে বিক্রি করে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন হবে এমনটি আশা করছেন কাস্টমস কর্মকর্তারা। চট্টগ্রাম বন্দরের কারশেড থেকে কমল দে, সময় সংবাদ। ইট, পাথর আর কংক্রিটের নিচে চাপা পড়েছে রাজশাহীর কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা। বর্তমানে কয়েকটি বানর ও হরিণ ছাড়া তেমন কোনো পশুও নেই। নাগরিক নেতারা বলছেন, সিটি কর্পোরেশনের সাবেক মেয়রের বাণিজ্যিক চিন্তার কারণে চিড়িয়াখানা পরিণত হয়েছে পার্কে। তবে প্রতিষ্ঠানটিকে পুনরায় ঢেলে সাজানোর আশ্বাস কর্তৃপক্ষের। আব্দুল সালামের ছবিতে শাহিন আলমের রিপোর্ট। রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা, দুটি বানর ও কয়েকটি হরিণ ছাড়া নেই কোনো পশু। তবে আছে চকচকে রাস্তা আর বিলাসবহুল রিসোর্ট। অথচ কয়েক বছর আগেও এখানে ছিল বাঘ, ভাল্লুক, সিংহ, অজগর সহ বিভিন্ন পশু পাখি। সংশ্লিষ্টরা বলছেন, করোনা পরবর্তী প্রায় 20 কোটি টাকা খরচ করে সিটি কর্পোরেশনের সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটন চিড়িয়াখানাটিকে পার্কে রূপ দিয়েছেন। সে সময় বেশিরভাগ পশু পাখি দান করা হয় দেশের অন্যান্য চিড়িয়াখানায়। নির্বিচারে কাটা হয় প্রায় 300 গাছ। এতে ক্ষুব্ধ নগরবাসী। কয়েকটা বানর আর সাথে কিছু হরিণ আর কিছু মাছ, তাছাড়া আর কিছু দেখলাম না। যেখানেই যাবেন শুধু পার্ক, মানে রাইডস টাইপ, তারপরে সবকিছু পার্কের মতো করছে আর কি। যে হাতি ঘোড়া আগে ছিল, বাঘ ভাল্লুক, সেটা আর নাই এখন। চিড়িয়াখানার আপনারা দেখভাল করবেন যেন আবার সে আগের মতো পরিবেশ ফিরে পায়।
নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন শুধু বাণিজ্যিক কারণে একটি প্রতিষ্ঠানকে পুরোপুরি ধ্বংস করা হয়েছে, তবে পুনরায় ঢেলে সাজানোর আশ্বাস কর্তৃপক্ষের। চিড়িয়াখানা বাণিজ্যকরণের জায়গা হতে পারে না, এটি চিত্ত বিনোদনের একটা জায়গা হতে পারে, যে জায়গায় আমাদের সন্তানরা, আমাদের শিশুরা, আমাদের বাচ্চারা কিন্তু দেখে শিখে তারা বেড়ে ওঠার একটা পথ পাবে। আমাদের কিছু অবকাঠামো তৈরি হয়েছে, সেজন্য আমরা এখন চিড়িয়াখানায় পশু পাখি সংগ্রহ করে এটিকে ঢেলে সাজানোর একটু উদ্যোগ নিয়েছি। 1974 সালে রাজশাহী নগরীর শ্রীরামপুর এলাকায় 33 একর জায়গার উপর নির্মাণ করা হয় চিড়িয়াখানাটি। 1996 সাল থেকে এর দায়িত্ব গ্রহণ করে রাজশাহী সিটি কর্পোরেশন। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী। নওগাঁর পাইকারি আড়তে সবজির ব্যাপক সরবরাহ থাকায় দাম কমেছে। কপি প্রতি পিস 2 থেকে 3 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া আলুর দাম 18 থেকে 20 টাকা। সবজির দর পতনে ক্রেতারা খুশি হলেও চাষিরা বলছেন তাদের উৎপাদন খরচ উঠছে না। এ নিয়ে আরও জানাতে নওগাঁর পাইকারি আড়তে আছেন সহকর্মী MR রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। সবজিতে ভরে উঠেছে নওগাঁর এই পাইকারি আড়ত। ভোর সকালে প্রান্তিক চাষিরা তাদের উৎপাদিত যেসব সবজি তা কিন্তু নিয়ে আসছেন এবং গত কয়েকদিনের তুলনায় আমরা লক্ষ্য করছিলাম পর্যাপ্ত সবজির যোগান এই মুহূর্তে, ফলে ব্যাপক পরিসরে দর কিন্তু নিচে নেমে এসেছে এবং এই অস্বাভাবিক দর নিচে নেমে যাওয়ার কারণে ক্রেতারা অনেকটাই খুশি হলেও কিন্তু চাষিদের দিক থেকে চরম হতাশা আমরা লক্ষ্য করছিলাম। এবং এই মুহূর্তে যেসব সবজিগুলো উঠছে তা কিন্তু শীতের যেসব সবজি, এই সবজিগুলোই বাজারে আমরা দেখছিলাম। তবে সবজির এবারে প্রথম দিকে যে পরিমাণ দর নিয়ে চাষিরা অনেকটা উৎফুল্ল ছিল, এই মুহূর্তে কিন্তু সেই দর একেবারে নিচে নেমে যাওয়ার কারণে তাদের কিন্তু চরমভাবে লোকসানের কথা বলছেন। দরের জায়গাটা যদি বলি, এই মুহূর্তে নওগাঁর আড়তে আমরা দেখছিলাম প্রতি কেজি আলু পাইকারি বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা সর্বোচ্চ দরে। অন্যদিকে সিম, যে সিমটা এক সপ্তাহ আগেও 20 টাকা পর্যন্ত ছিল, সেই সিম আজকের আমরা এখানে আড়তে দেখছিলাম সর্বোচ্চ 8 থেকে 10 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। অন্যদিকে টমেটো বিক্রি হচ্ছে 20 টাকা সর্বোচ্চ দরে। সব ধরনের সবজি কিন্তু ব্যাপক দর পতন হয়েছে। মূলা এবং কপি, পাতাকপি, ফুলকপি, এই কপিগুলো সর্বোচ্চ 3 থেকে 4 টাকা বা 5 টাকা। চাষিরা বলছেন আসলে উৎপাদন করতে গিয়ে যে পরিমাণ খরচ হয়েছে তার ন্যূনতম খরচও কিন্তু এই মুহূর্তে আড়তগুলোতে তারা তুলতে পারছে না। কৃষি উপকরণের দর বেড়েছে, সেই তুলনায় আড়তে তারা নিয়ে এসে কিন্তু অনেকটাই বেকায়দায় পড়ছেন এবং এবার কিন্তু উৎপাদন অনেকটাই বেশি হয়েছে বলতে চাষিরা। এবং আড়তগুলোতে আমরা লক্ষ্য করছিলাম ব্যাপারীর তুলনায় কিন্তু উৎপাদিত সবজির যোগান ব্যাপক, এর ফলেই কিন্তু দরের জায়গাটা অনেকটা নিচে নেমে যাওয়ার মূল কারণ বলছেন এখানকার যারা বিক্রেতা। তবে এই আড়তগুলোতে চাষিদের দিক থেকে যে পরিমাণ তারা হতাশা প্রকাশ করছেন, খুচরা বাজারে কিছুটা দর ওঠানামা করছে, তবে এইরকম একটি দর কৃষককে কিন্তু চরম হতাশায় ফেলে দিয়েছে। আমরা দেখছিলাম প্রতি 1 কেজি মূলা এই মুহূর্তে 1 টাকা 2 টাকা কেজি বিক্রি হচ্ছে। অন্যান্য যেসব সবজিগুলো রয়েছে সব ধরনের, প্রথম মৌসুমে এবার যে পরিমাণ সবজির বাড়তি দর ছিল, এই দরের জায়গাটায় কিন্তু চাষিরা অত্যন্ত উৎফুল্ল হয়ে কিন্তু উৎপাদিত সবজির দিকে ঝুঁকেছিল। কিন্তু এরকম একটি হঠাৎ নিচে দর নেমে যাওয়ার কারণে চাষিদের কিন্তু বড় ধরনের একটা আর্থিক ক্ষতির কথা তারা বলছেন এবং একটা সুষম বাজার ব্যবস্থাপনা, কাঙ্ক্ষিত দর তারা কিন্তু দাবি করছেন। তো এই ছিল সার্বিক নওগাঁর এই সবজির যে বাজার ব্যবস্থাপনার খবর আমার কাছে। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়। নাটোরের সিংড়ায় সরকারি সেচ প্রকল্পের মধ্যে অবৈধভাবে প্রায় 2500 অগভীর নলকূপ স্থাপন করেছে স্থানীয় প্রভাবশালীরা। বিদ্যুৎ সংযোগের মাধ্যমে চালানো হচ্ছে এসব পাম্প। এমনকি তারা সরকারি খরচের চেয়ে কম খরচে অন্য জমিতেও পানি দিচ্ছে। অবৈধ এসব নলকূপের জন্য ব্যাহত হচ্ছে সরকারি প্রকল্পের সেচ কাজ। শিগগিরই এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। আল মামুনের পাঠানো তথ্য ও রকুনুজ্জামানের ছবি নিয়ে রিপোর্ট। কম খরচে সেচ সুবিধা নিশ্চিত করতে নাটোরের সিংড়া উপজেলায় বিএডিসি 40টি গভীর নলকূপ ও 106টি এলএলপি এবং বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ 78টি গভীর নলকূপ ও 3টি এলএলপি স্থাপন করে। সরকারি এ দুটি প্রতিষ্ঠানের নলকূপের মাধ্যমে সেচের আওতায় আসে উপজেলার প্রায় 6500 হেক্টর জমি। তবে সরকারি সেচ প্রকল্পের আওতায় জমির মধ্যে অবৈধভাবে প্রায় 2500 অগভীর নলকূপ স্থাপন করেছে স্থানীয় প্রভাবশালীরা। কেউ বাড়ির থেকে, কেউ বা পল্লী বিদ্যুৎ থেকে সরাসরি সংযোগ নিয়ে পাম্প বসিয়েছেন। এমনকি তারা সরকারি খরচের চেয়ে কমে অন্যের জমিতেও পানি দিচ্ছে। অবৈধ এসব নলকূপের জন্য ব্যাহত হচ্ছে সরকারি প্রকল্পের সেচ কাজ। বাড়ির থেকে অনেক লাইন নিয়ে যায় পানি সেচ দিচ্ছে,
তাহলে আমাদের অনেক টাকা পয়সা খরচ হয়েছে। ক্যাচমেন্ট এরিয়ার মধ্যে আপনার অবৈধ সংযোগ দিয়ে পানি সেচার কারণে আমার অপূরণীয় ক্ষতি হচ্ছে। তবে নিজেদের প্রয়োজনে নলকূপ বসানোর দাবি অবৈধ পাম্প মালিকদের। আমার জায়গাতে আমি বসাছি। আমরা যে মোটরটা নিছি এই মোটরে আমাদের খরচা কম, আমাদের আবাদ ফসল ভালো হয়। পল্লী বিদ্যুৎ সমিতি বলছে আগের সরকারের সময়ে এসব অবৈধ সংযোগ দেয়া হয়। শিগগিরই এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। বিল অঞ্চলের মানুষ এটা হলো এই কাজ আগের থেকেই করে আসতেছে। তাদের সচেতন করার পর অনেকে কিন্তু নতুন সংযোগ নিয়েও তারা এটার থেকে রিহেবিলিটেশনের মধ্যে পড়ে গেছে। অবৈধ যাই থাকুক না কেন সেটা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে আমরা অনুরোধ করব যেন এই বিষয়গুলো দেখে দ্রুত নিষ্পত্তি করে। ৪২,০০০ হেক্টর জমিতে বিভিন্ন ফসলের আবাদ হয়েছে। সময় সংবাদ, নাটোর। আবাসিক এলাকায় নির্মাণ করা হয়েছে টায়ার জ্বালিয়ে তেল তৈরির কারখানা। ছাড়পত্র ছাড়াই চলছে ২ শতাধিক ইট ভাটার কার্যক্রম। এতে মারাত্মক পরিবেশ দূষণের কবলে নওগাঁর অন্তত ২০টি গ্রাম। দূষিত বাতাসের কারণে স্থানীয়রা আক্রান্ত হচ্ছেন নানা রোগে। শিগগিরই এসব কারখানা বন্ধ করতে কাজ চলছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। রকিবুল ইসলামের ছবিতে এমআর রকির রিপোর্ট। আবাসিক এলাকায় গড়ে উঠেছে ইটভাটা। দূষিত ধোঁয়া ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়। পাশেই গড়ে উঠেছে টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা। নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় ২ শতাধিক ইটভাটা নির্মাণ করা হলেও পরিবেশের ছাড়পত্র আছে মাত্র ১৬টির। জ্বালানি হিসাবে এসব ভাটায় পোড়ানো হচ্ছে কাঠ। এছাড়া জেলার বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে ব্যাটারি ও টায়ার থেকে তেল ও সীসা তৈরির কারখানা। এলাকাবাসী জানান, টায়ার কারখানা ও ইটভাটার দূষণে ক্ষতি হচ্ছে এলাকার পরিবেশ। বাতাস ও পানি দূষণের কারণে নষ্ট হচ্ছে গাছপালা, জমির ফসল ও পুকুরের পানি, এমনকি নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। জনপ্রতিনিধিরা বলছেন, বারবার অভিযোগ করেও কোনো প্রতিকার মিলছে না। খুবই দুর্গন্ধ আর গরমের তাপ, আগুনের তাপে আমরা থাকতে পারি না। আম কাঁঠালের গাছগুলো আছে নষ্ট হয়ে যাচ্ছে, টিন নষ্ট হয়ে যাচ্ছে। কারখানা চালুর পর থেকে ওকে কোনো কিছুই খাওয়ানো পারি না বা খাই না, রুচি নাই, শুধু গন্ধের জন্য সে বমি করে। রাত 10:30 থেকে 3টা পর্যন্ত এই কার্যক্রমটা তারা চালায়। এই চালানোর কারণে আমরা ঘুমাতে পারি না। পরিবেশ অধিদপ্তরের দাবি, সব যাচাই করেই ব্যাটারি ও টায়ার থেকে তেল ও সীসা তৈরির কারখানার ছাড়পত্র দেওয়া হয়। তবে শীঘ্রই এসব কারখানা বন্ধ করতে কাজ চলছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। পরিবেশ দূষণ হবে না এই মর্মে নিশ্চিত হয়ে আমরা তাদেরকে ছাড়পত্র দিয়েছি। হ্যাঁ, ছাড়পত্র দেওয়ার পরে যদি ওনার কোনো ফল্ট হয় সেক্ষেত্রে আমরা ওনার বিরুদ্ধে ছাড়পত্র বাতিল সহ আইনানুগ যা ব্যবস্থা আছে সে ব্যবস্থা নিব। পরিবেশ অধিদপ্তরের কাছে আমরা এখন জানতে চাবো যে আসলে এটা কোন প্রেক্ষাপটে এটা দেওয়া হয়েছিল। যেহেতু এখানে পরিবেশের মারাত্মক হুমকি হচ্ছে এবং সেক্ষেত্রে যদি এটা সাবভার্সিভ টু দ্য এনভায়রনমেন্ট হয়ে থাকে আমরা ইমিডিয়েটলি এটা বন্ধ করে দেব। নওগাঁর 11 উপজেলায় বর্তমানে 206টি ইটভাটায় উৎপাদন কার্যক্রম চলমান, আর টায়ার ও ব্যাটারি থেকে তেল ও সীসা তৈরির কারখানা রয়েছে 32টি। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। নির্মাণের 5 বছর পরও চালু হয়নি বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের নতুন ছাত্রী হল। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় হলটির অবকাঠামো ও বিভিন্ন সরঞ্জাম নষ্ট হচ্ছে। এ কারণে কলেজের আশপাশে মেসে থাকতে হচ্ছে শিক্ষার্থীদের। এজন্য কলেজ প্রশাসনের সিদ্ধান্তকে দুষছে শিক্ষা প্রকৌশল বিভাগ। তবে শিগগিরই হলটি চালুর আশ্বাস কর্তৃপক্ষের। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আউয়ালের রিপোর্ট। হল চালুর আগে খসে পড়ছে দেওয়ালের পলেস্তরা, মরিচা ধরেছে মূল ফটকে, শয্যাসহ অন্যান্য সরঞ্জামাদিরও বেহাল দশা। বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ছাত্রীদের জন্য রয়েছে মাত্র একটি হল। বেগম রোকেয়া হলের 250 শয্যার বিপরীতে গাদাগাদি করে থাকেন প্রায় 400 জন। ছাত্রীদের আবাসন সংকট কাটাতে 2018 ও 2019 সালে 2 ধাপে নির্মাণ করা হয় 132 আসনের নতুন আরেকটি হল। তবে এখনো হলটি চালু না করায় কেউ বরাদ্দ পায়নি। এ কারণে কলেজের আশপাশে মেসে থাকতে হচ্ছে শিক্ষার্থীদের। আমাদের এই হলটার নির্মাণ কাজ শেষ হয়ে গেছে, কিন্তু এটা চালু করার কোনো পদক্ষেপ আমাদের প্রশাসন সেইভাবে নিচ্ছে না। আমাদের বাধ্য হয়ে মেসে থাকতে হচ্ছে এবং মেসের পরিবেশ অতটা নিরাপদ নয় আমাদের জন্য। এক্সট্রা খরচ করে মেসে থাকতে হচ্ছে, এই টাকাটা আমাদের সাশ্রয় হতো। 5 বছর আগে নির্মাণ কাজটা শেষ হয়েছে, সেই হলটাতে যেন শিক্ষার্থীরা থাকতে পারে। হলটি চালু না করার জন্য কলেজ প্রশাসনকে দায়ী করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। পাশাপাশি অবকাঠামো ত্রুটি দেখা দিলে মেরামতের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। আজিজুল হক কলেজের হোস্টেল বিল্ডিংয়ের কাজটি আমরা 2টি ফেজে সম্পূর্ণ করেছি। সেখানে ছাত্রী ওঠাতে কোনো প্রতিবন্ধকতা নাই। যদি কোনো সমস্যা থাকে সেখানে, তাহলে আমরা প্রতি বছর যে বরাদ্দ পাই সেখান থেকে আমরা সেটা মেরামত করে দিতে পারবো।
কলেজ কর্তৃপক্ষ জানায় বিদ্যুতের একটি সাব স্টেশন নির্মাণ করা হলেই চালুর উপযোগী করা যাবে হলটি। ছাত্রী উত্তোলন করতে পারছি না, ওখানে কয়েকটি সমস্যা আছে। একটি হলো বিদ্যুৎ সংযোগ, আর একটি হলো গ্যাস সংযোগ। এখানে একটি পাওয়ার স্টেশন বসছে 280 মেগাওয়াটের সম্ভবত। এইটি নির্মাণ কাজ প্রায় শেষের দিকে আসছে। সামনে স্বাধীনতা দিবস উপলক্ষে হয়তোবা এই হোস্টেলটা মেয়েদের জন্য উন্মুক্ত করতে পারবো বলে আশা রাখছি। বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীর সংখ্যা 30,000-এর বেশি, আর নতুন ছাত্রী হল নির্মাণে ব্যয় হয় 5 কোটি টাকা। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। বাংলাদেশে মাছ ধরার জালের মেস সাইজ অর্থাৎ জালে এক একটি গিটের দূরত্বের অনুমোদিত পরিমাপ 4 সেন্টিমিটার, আর জালের মেস সাইজ এর চেয়ে কম হলে তা হবে আইন বিরোধী। এ বিষয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, দেশে কারেন্ট জালের মেস সাইজের কোনো নিয়ন্ত্রণ নেই। কারেন্ট জাল সস্তা এবং দাম কম হওয়ার কারণে জেলেরা তা বেশি ব্যবহার করছেন। মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভায় কথা বলেন তিনি। এই কারেন্ট জালটা সস্তা হওয়ার কারণে, হালকা হওয়ার কারণে, পরিবহনের সুবিধার কারণে এবং দাম কম হওয়ার কারণে এটা জেলেরাও ব্যবহার করছে, কিন্তু এটা ক্ষতিকর, এতে কোনো সন্দেহ নেই। এবং এটা মেশ সাইজে কোনো নিয়ন্ত্রণ নাই। আমরা যেটা করব যে আমরা এটার মেশ সাইজের ব্যাপারে মৎস্য অধিদপ্তরে আমরা যারা বিশেষজ্ঞ আছেন তাদের সাথে কথা বলে আমরা একটা নির্দিষ্ট মেশ সাইজের কথা তাদেরকে জানাবো, যেন তারা ওই। মাদারীপুরে অনুষ্ঠিত হলো বীর মুক্তিযোদ্ধাদের মিলন মেলা। মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমির হল রুমের অনুষ্ঠানের আয়োজন করে জেলা মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ। এই সময় মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। নিহত মুক্তিযোদ্ধাদের পরিবারকে দেয়া হয় সম্মাননা। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানানো হয়। পরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক ঘিরে প্রস্তুতি শুরু হয়ে গেছে। ওয়াশিংটনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে প্রায় 2.5 লাখ মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 18 জানুয়ারি থেকে ডোনাল্ড ট্রাম্প ও জেডি ভ্যান্সের শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হবে। ইতিহাস সৃষ্টি করে আগামী 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। অন্য প্রেসিডেন্টদের থেকে ভিন্ন ট্রাম্পের শপথ গ্রহণ হবে ভিন্নধর্মী। নানা আনুষ্ঠানিকতায় 4 দিন ধরে ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরা উদযাপন করা হবে। শপথ গ্রহণ অনুষ্ঠানের দায়িত্বে থাকা কমিটি একটি বিস্তারিত সময়সূচি প্রকাশ করেছে। সেই সঙ্গে জোরদার করা হয়েছে ওয়াশিংটনের নিরাপত্তা ব্যবস্থা। আগামী 18 জানুয়ারি শনিবার ভার্জিনিয়ার ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবে নতুন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার অভ্যর্থনা এবং আতশবাজি প্রদর্শনের পর নৈশভোজ অনুষ্ঠিত হবে। রোববার সকালে প্রয়াত সেনাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে অংশ নেবেন ট্রাম্প। এরপর ওয়াশিংটনে একটি বিজয় র্যালিতে ট্রাম্প তার সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন এবং সন্ধ্যায় আরেকটি নৈশভোজে অংশ নেবেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো সরকারি ছুটির দিনে নতুন প্রেসিডেন্টের শপথের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রে মার্টিন লুথার কিং জুনিয়র দিবস পালন করা হয়। 20 জানুয়ারি সোমবার শপথ গ্রহণের আগে ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প ঐতিহাসিক সেন্ট জনস গির্জায় প্রার্থনা অনুষ্ঠানে অংশ নেওয়ার পর হোয়াইট হাউসে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করবেন। এদিন জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বিদায় অনুষ্ঠানের পর নতুন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেডি ভ্যান্স শপথ নেবেন। প্রায় 2.5 লাখ মানুষ এই অভিষেক অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানিয়েছেন নিরাপত্তা বাহিনীর প্রধান। পেনসিলভেনিয়ায় এক প্রেসিডেন্সিয়াল র্যালিতে যোগ দেওয়ার পর ওভাল অফিসে প্রবেশ করবেন ট্রাম্প। স্বাক্ষরের আনুষ্ঠানিকতার পরপরই নতুন প্রেসিডেন্ট একাধিক নির্বাহী আদেশ জারি করবেন বলে জানা গেছে। অভিষেক অনুষ্ঠানটি 21 জানুয়ারি ঐতিহাসিক ওয়াশিংটন ন্যাশনাল গির্জায় জাতীয় প্রার্থনা এবং ট্রাম্পের ভাষণ দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নর্ড স্ট্রিমের পর এবার তুর্কি স্ট্রিমের পাইপলাইন ধ্বংসের অভিযোগ করছে রাশিয়া। ইউক্রেনকে হাতিয়ার বানিয়ে যুক্তরাষ্ট্র রাশিয়া জ্বালানি খাত ধ্বংসের পায়তারা করছে বলে দাবি করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তুর্কি স্ট্রিম লক্ষ্য করে কিয়েভের ড্রোন হামলার চেষ্টাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যা দেন তিনি। এদিকে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ হওয়ায় ইউরোপের বেশ কয়েকটি দেশে গ্যাস সংকটের পাশাপাশি বেড়েছে জ্বালানির দাম।
রাশিয়া থেকে তুরস্কে গ্যাস সরবরাহের পাইপলাইন তুর্ক স্ট্রিম। সোমবার এই পাইপলাইন লক্ষ্য করে ইউক্রেন 9টি ড্রোন ছুড়েছে বলে অভিযোগ করে রাশিয়া, যদিও এগুলো ভূপাতিতের দাবি করেছে রুশ সেনারা। এই ঘটনাকে সন্ত্রাসী কার্যক্রম উল্লেখ করে এর পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বলেন, কিয়েভকে হাতিয়ার করে মস্কোর জ্বালানি খাত ধ্বংসের পায়তারা করছে ওয়াশিংটন। আমি নিশ্চিত যুক্তরাষ্ট্রের কোনো জায়গায় কোনো প্রতিযোগীর প্রয়োজন নেই। তারা ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি সমৃদ্ধির ভিত্তি ধ্বংস করার জন্য সন্ত্রাসী কর্মকাণ্ডের অনুমোদন দিচ্ছে। নর্থ স্ট্রিম পাইপলাইনের পর তারা ইউক্রেনকে তুর্ক স্ট্রিম পাইপলাইন অকার্যকরের উস্কানি দিচ্ছে। তুর্ক স্ট্রিম পাইপলাইন কৃষ্ণ সাগরের তলদেশ দিয়ে রাশিয়ার আনাপা শহর থেকে তুরস্কের উত্তর পশ্চিম কিইকয় পর্যন্ত 930 কিলোমিটার বিস্তৃত। এর আগে নর্থ স্ট্রিম পাইপলাইনে হামলার পেছনেও যুক্তরাষ্ট্র রয়েছে বলে অভিযোগ করে মস্কো। কয়েকদিন আগেই রাশিয়ার জ্বালানির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। নিষেধাজ্ঞা দিয়ে বিশ্ব জ্বালানি বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বলে তীব্র নিন্দা জানায় মস্কো। এদিকে চুক্তি নবায়নে ইউক্রেনের অস্বীকৃতি জানানোয় জানুয়ারি থেকে ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ইউক্রেন ভূখণ্ড ব্যবহার করে রাশিয়া থেকে গ্যাস যেত ইউরোপে। সরবরাহ বন্ধ হওয়ায় ইউরোপের বিভিন্ন দেশে দেখা দিয়েছে গ্যাস সংকট। জ্বালানির দামও আকাশচুম্বী। স্লোভাকিয়ায় উৎপাদন ও জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দুশ্চিন্তায় পড়েছে বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন কোম্পানি। সবকিছুর সঙ্গে গ্যাসের সম্পৃক্ততা রয়েছে। স্লোভাকিয়া মল্ট বা শস্যজাত পণ্য উৎপাদনের বৃহত্তম একটি দেশ। ব্যবসায়ীদের অভিযোগ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর স্লোভাকিয়ায় গ্যাসের দাম 3 গুণ বেড়েছে। তার উপর গ্যাস সরবরাহ বন্ধ যেন মরার ওপর খাড়ার ঘা। রাইসা জান্নাত, সময় সংবাদ। কুয়েতে শুরু হলো 3 দিনব্যাপী 13তম আন্তর্জাতিক হোরেকা মেলা 2025। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই আয়োজন শেষ হবে বৃহস্পতিবার। মেলায় কুয়েতের সব 5 তারকা হোটেলগুলো তাদের পরিষেবার মান এবং বিশ্বের নামি দামি কোম্পানিগুলো তাদের পণ্য প্রদর্শন করছে। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। প্রতি বছরের মতো এবারও কুয়েতের মুশরেফে অনুষ্ঠিত হচ্ছে 13তম আন্তর্জাতিক হরিকা মেলা 2025। হোটেল, রেস্টুরেন্ট এবং ক্যাফে বিভাগের সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করে। এই মেলায় হোটেলগুলোতে পরিষেবার মান যাচাইয়ে পেশাদারত্বের বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেন দেশটিতে ফুড এবং হোটেল সেক্টরের কর্মকর্তারা। যেখানে কম্পিটিশনে যারা অ্যাটেন্ড করে তারা যদি কেউ উইন হয় তাহলে এরা সার্টিফিকেট পায়, গোল্ড মেডেল পায়, কেউ সিলভার মেডেল পায়, আবার কেউ ব্রোঞ্জ মেডেল পায়। এটার জন্য ফিউচারে ভালো রেস্টুরেন্টে বা ভালো হোটেলে এর জন্য অফার আসে। এছাড়াও ক্যাটারিং, লন্ড্রি সরঞ্জাম, পরিষ্কার এবং রক্ষণাবেক্ষণ সহ খাদ্য সম্পর্কিত বিভাগে নেতৃস্থানীয় কোম্পানিগুলো তাদের পণ্য ও প্রযুক্তি সহ পরিষেবা প্রদর্শন করতে এই মেলায় অংশ নেয়। কুয়েতে দীর্ঘ 13 বছর ধরে চলা এই মেলায় এখনো পর্যন্ত বাংলাদেশি কোনো পণ্য বা প্রতিষ্ঠান অংশগ্রহণ করতে দেখা যায়নি। আগামীতে এই মেলায় অংশ নিতে বাংলাদেশকে স্বাগত জানায় আয়োজকরা। Horeca, which is the biggest exhibition in the region. We are here this year, 2025 in Kuwait. For the coming years, it will be better and better with as well the participation of Bangladesh. পর্যটন খাতের প্রচারণা ও প্রসার ঘটাতে কুয়েতে প্রতি বছর আয়োজন করা হয় আন্তর্জাতিক হরিকা মেলার। 1994 সালে প্রথম লেবাননে এই মেলা আয়োজিত হয়। পরবর্তীতে জর্দান, সৌদি আরব ও কুয়েতেও জনপ্রিয় হয়ে ওঠে এই আয়োজন। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। মাত্র কয়েক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ার সিডনির প্রধান 9টি সমুদ্র সৈকত জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার স্থানীয় কাউন্সিল ও বাসিন্দারা বেশ কয়েকটি সৈকতে ছোট পাথরের আকৃতির অস্বাভাবিক সাদা ও ধূসর রঙের অসংখ্য বল দেখতে পান। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে স্থানীয় সরকার তৎক্ষণাৎ এই সিদ্ধান্ত নেয়। SM আমিনুল রুবেলের রিপোর্ট। দ্বীপরাষ্ট্র অস্ট্রেলিয়ায় 10,000-এর বেশি সমুদ্র সৈকত আছে। প্রতিদিন একটি করে ভ্রমণ করলেও সব সৈকত ভ্রমণ করতে লেগে যাবে আনুমানিক 27 বছর। মোট জনসংখ্যার প্রায় 85% মানুষই উপকূলীয় শহরে বসবাস করে, যাদের জীবনযাত্রায় সমুদ্র ও সৈকত বিশেষ ভূমিকা রাখে। তবে মাত্র কয়েক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো সিডনির প্রধান 9টি সমুদ্র সৈকত জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হলো। গত সোমবার স্থানীয় কাউন্সিল ও বাসিন্দারা বেশ কয়েকটি সৈকতে ছোট পাথরের আকৃতির অস্বাভাবিক সাদা ও ধূসর রঙের অসংখ্য ধ্বংসাবশেষ দেখতে পান। তাই যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে স্থানীয় সরকার তৎক্ষণাৎ এ সিদ্ধান্ত নেয়।
অস্ট্রেলিয়ায় এখন গ্রীষ্মকালীন ছুটি চলছে। পৃথিবীর বেশিরভাগ দেশে শীতকাল হওয়ায় বছরের এই সময় হাজার হাজার পর্যটক অস্ট্রেলিয়া ভ্রমণে আসেন। বিশেষ করে সিডনির জনপ্রিয় সৈকত ম্যানলি, বন্দাই, কুজি সৈকতে ভ্রমণকারীদের ভিড়ে পর্যটন শিল্প জমে ওঠে। তবে আকস্মিকভাবে সিডনির প্রায় সব বড় সৈকতগুলো বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে স্থানীয় ব্যবসায়ীরা। এর আগে সিডনির সৈকত বেষ্টিত কয়েকটি কাউন্সিলকে এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির মাধ্যমে ভেসে আসা ধ্বংসাবশেষ সম্পর্কে সতর্ক করা হয়েছিল। স্থানীয় সরকার এক বিবৃতিতে জানায়, পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে কিভাবে এসব বস্তু এলো তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। অনুসন্ধানের ফলাফলে পরিবেশ ও মানুষের জন্য ক্ষতিকর না হলে সৈকত পরিষ্কার করে আবারও জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে জানায় কর্তৃপক্ষ। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। আসন্ন বসন্তকালীন উৎসব উপলক্ষে মনোমুগ্ধকর সাজে সাজানো হয়েছে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশের জিগং শহর। 40 দিন ব্যাপী বসন্ত উৎসব এবং নতুন চন্দ্র বছর উপলক্ষে দেশটিতে ভিড় বাড়ছে পর্যটকদের। এবছর 900 কোটি অভ্যন্তরীণ ট্রিপ হতে পারে বলে প্রত্যাশা করছেন কর্তৃপক্ষ। অসংখ্য লণ্ঠন দিয়ে মনোমুগ্ধকর এই আলোকসজ্জা চীনের একটি উৎসবকে ঘিরে। সাজসজ্জায় বাহারি সব উপকরণের ব্যবহারই ইঙ্গিত দেয় উপলক্ষটির গুরুত্ব সম্পর্কে। বিশেষ এই আয়োজন চীনের বসন্তকালীন উৎসব উপলক্ষে। আসছে 29 জানুয়ারি শুরু হতে যাওয়া 40 দিন ব্যাপী এই উৎসবকে ঘিরে এরই মধ্যে শুরু হয়ে গেছে প্রস্তুতির তোড়জোড়। সাজানো হয়েছে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশের জিগং শহর। সাজে প্রাধান্য দেওয়া হয়েছে চীনা সংস্কৃতির ঐতিহ্যবাহী উপকরণকে। চীনের রাশিফল অনুযায়ী 2025 সাল সাপের বছর। আকর্ষণীয় নানা আয়োজনের মধ্যে এবারের অন্যতম আকর্ষণ আন্তর্জাতিক ডাইনোসর লণ্ঠন শো। আয়োজকরা জানান, চীনের সংস্কৃতির উপাদানের সঙ্গে আধুনিক প্রযুক্তির সংমিশ্রণ এবছরের আয়োজনকে অন্য মাত্রায় নিয়ে যাবে। এদিকে বসন্ত উৎসব ও নতুন বছরকে ঘিরে চীনে শুরু হয়েছে অভ্যন্তরীণ ভ্রমণ। পছন্দের গন্তব্যে যাওয়ার পাশাপাশি বাসিন্দারা ফিরছেন নিজ জন্মস্থানে। ছুটি উপলক্ষে শহুরে জীবনের ব্যস্ততাকে একপাশে সরিয়ে আপনজনের কাছে ফেরার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত যাত্রীরা। আমার এলাকায় সাজসজ্জা শুরু হয়েছে, খুবই সুন্দর। যদিও অর্থনীতির অবস্থা বেশি ভালো না, আমার মনে হয় অর্থনীতির বিষয়ে দেশের আলাদা চিন্তাভাবনা আছে। আমাদের মতো সাধারণ মানুষদের জন্য ভালোভাবে বেঁচে থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশের মধ্যে শান্তি বিরাজ করাটাই সবচেয়ে বড় সুখের বিষয়। এটাই আমাদের মতো সাধারণ মানুষকে আনন্দিত করে। গত বছর ছুটির সময়ে প্রায় 800 কোটির বেশি ভ্রমণ হয়েছিল চীনে। এ সংখ্যা চলতি বছরে আরও বাড়তে পারে বলে প্রত্যাশা করছে কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে চীন জুড়ে এবার 900 কোটি অভ্যন্তরীণ ট্রিপ হবে। কাকলি আখতার, সময় সংবাদ। বিসিবিকে 3 দিনের আলটিমেটাম দিল ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজেশন অ্যাসোসিয়েশন। এর মধ্যে গঠনতন্ত্র সংশোধনী প্রস্তাবনা প্রত্যাহার না করলে ঢাকার সকল ধরনের ক্রিকেট বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি সংস্কার কমিটির প্রধান নাজমুল আবেদিন ফাহিমের পদত্যাগও দাবি করেছেন সংগঠকরা। আগামী শনিবার বিসিবির সভাপতির সঙ্গে বৈঠকে বসতে চান তারা। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই টালমাটাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রীড়া পরিষদ থেকে শুরু করা হয়েছে গঠনতন্ত্র সংশোধনের কাজ। তবে প্রস্তাবিত খসড়ায় বিতর্ক তুঙ্গে ঢাকার ক্লাব ক্রিকেটে। খসড়া অনুযায়ী ক্লাব ক্যাটাগরিতে আগের 12 জন পরিচালকের জায়গায় সুযোগ পাবেন মাত্র 4 জন। ক্লাব ক্রিকেটের গুরুত্ব কমিয়ে প্রাধান্য দেয়া হয়েছে বিভাগীয় ও জেলা অ্যাসোসিয়েশনকে। আগের 10 জনের জায়গায় ওই ক্যাটাগরি থেকে পরিচালক পদে আসবেন 13 জন। সব মিলিয়ে আগের 25 জন পরিচালকের পদ কমিয়ে আনা হয়েছে 21টিতে, যেখানে বিভাগ, জেলা, ক্রীড়া পরিষদ ও ইনস্টিটিউশনেরই 17 জন। তাতে বোর্ডে বাড়বে সরকারের প্রভাব আর কর্তৃত্ব কমে যাবে ক্লাব সংগঠকদের। ওই যারা বসে আছে, যারা সিদ্ধান্ত নিচ্ছে, তারা কিন্তু কিছুই জানে না। তাদেরকে আমাদের এই মানে অবৈধ কাজ থেকে তাদের সরে আসতে হবে। তারা এটার প্রতিবাদ করি আমরা। যেহেতু আমাদের হাতে এসেছে, তার মানে তারা এটা অলরেডি মাথায় নিয়েছে যে এই ধরনের একটা গঠনতন্ত্র তৈরি করবে। সুতরাং এটা যদি তারা ঠিক না করে, আগামী 3 দিনের ভিতরে যদি তারা এটা একটা সদুত্তর না দেয়, তাহলে আমাদের এই যত ক্লাব আছে ঢাকা লিগের, আগামী 3 দিন পর থেকে ফার্স্ট ডিভিশন, প্রিমিয়ার লিগ, যে কোনো লিগের খেলা আমরা হতে দিব না। যে 12 জন ডিরেক্টর খুবই কম, কারণ এখন বিশালই দরকার হলে এটা আরও 3টা বাড়িয়ে 15টা করা উচিত, এটা আমি মনে করি।
আগামী 3 দিনের মধ্যে এই সংশোধনী প্রস্তাবনা প্রত্যাহারের আলটিমেটাম দিয়েছে ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজেশন অ্যাসোসিয়েশন। তা না করা হলে ঢাকার সকল ধরনের লিগ বয়কটের ঘোষণা দিয়েছে ক্লাব সংগঠকরা। কেউ কেউ দাবি করছেন নাজমুল আবেদিন ফাহিমের পদত্যাগ। কেবল তার পদত্যাগ নয়, গঠনতন্ত্র সংস্কার কমিটিতেও পরিবর্তনের দাবি তুলেছেন ক্লাব সংগঠকরা। ফাহিম ভাই কোনোদিন কোনো অবস্থাতে অর্গানাইজার ছিলেন না, কোনোভাবে ইনভলভমেন্ট না। উনি কোচ ছিলেন, উনি বিকেএসপি ছিলেন, উনি মাস্টার মানুষদের দিয়ে ক্রিকেটের কনস্টিটিউশন হয় না। এখনো কিন্তু এটা পাস হয়নি, এটা পাশের একটা প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়াটা যদি স্টপ হয়ে যায় তাহলে আমরা ধরে নিলাম আমরা 12 জনে আছি। কারণ এই প্রক্রিয়াটা যদি স্টপ করে দেয় আমাদের আন্দোলন উগ্র হয়ে যাবে। পরিচালক সংখ্যা ছাড়াও প্রস্তাবিত গঠনতন্ত্র সংস্কার খসড়ায় আগের 76 জন থেকে কাউন্সিলর সংখ্যা নামিয়ে আনা হয়েছে 30টিতে। আগামী 3 দিনে এই খসড়া বাতিল করে শনিবার বোর্ড সভাপতির সঙ্গে বৈঠকে বসতে চান ঢাকার ক্লাব সংগঠকরা। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা সিলেটের পর এবার চট্টগ্রাম পর্বে অনুষ্ঠিত হবে বিপিএল। বিমানবন্দর থেকে মোটরসাইকেল শোভাযাত্রা ও সমর্থকদের নিয়ে টিম হোটেলে পৌঁছে চট্টগ্রাম কিংস। এরপর সন্ধ্যায় বিপিএল ট্রফি উন্মোচন করেন সিটি মেয়র। নিজ শহরে জয় ছাড়া ভিন্ন কোনো কিছুই ভাবছে না চট্টগ্রাম কিংসের স্বত্বাধিকারী। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। পুরো শহরে বিপিএল এর আমেজ ছড়িয়ে দিতে বিশাল শোডাউন করেই চট্টগ্রামে পা রাখে চিটাগাং কিংস। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শতাধিক মোটরসাইকেল বহরযোগে বিশাল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় চট্টগ্রাম কিংসের খেলোয়াড়, কোচ এবং ক্লাব কর্মকর্তারা অংশগ্রহণ করেন। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রেডিসন ব্লু হোটেলে এসে পৌঁছে টিম বাস। ততক্ষণে হোটেলের আশেপাশে ভিড় করেন সমর্থকরা। এরপর সন্ধ্যা 6টায় চট্টগ্রামে বিপিএল ট্রফি উন্মোচন করেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। চট্টগ্রাম থেকে বাংলাদেশের আজকে জাতীয় খেলোয়াড় যারা আছে এবং আন্তর্জাতিক অঙ্গনে যারা নাম কুড়িয়েছে, চট্টগ্রামের একটি বিশেষ ভূমিকা রয়েছে। একসময় এখানে স্টার সামার ক্রিকেট টুর্নামেন্ট হতো, অন্য অনেক ক্রিকেট টুর্নামেন্ট হতো। তো আজকে আমরা দেখতে পাচ্ছি এমাজিদ স্টেডিয়ামের যে স্টেডিয়ামটি সিজিকেএসের ছিল, ভিন্ন কারণে আজকে বাফুফের কাছে সেটা চলে গেছে। আমরা অনতিবিলম্বে আজকের এই সভা থেকে সেটাও আমরা দাবি করছি, চট্টগ্রামের স্টেডিয়াম চট্টগ্রামের খেলোয়াড়দের জন্য ছেড়ে দিতে হবে। নতুন বাংলাদেশে এক নতুন বিপিএল এর আমেজ দিচ্ছে চিটাগাং কিংস। টানা 3 ম্যাচ জিতে ফুরফুরে মেয়াজে আছে তারা। নিজ শহরে হোম গ্রাউন্ডেও জয় ভিন্ন অন্য কোনো কিছুই ভাবছে না ফ্র্যাঞ্চাইজি স্বত্বাধিকারী। 3টা এত বড় বড় অলরাউন্ডার আমরা পেলাম না, কিন্তু তারপরেও আমরা আল্লাহর রহমতে যেভাবে পারফর্ম করছি, ওনাদের অভাবটা তো থাকবেনই, কিন্তু তারপরেও তো জীবন তো আগিয়ে নিতে হবে। আর সাকিবুল হাসান যেহেতু লোকাল একজন প্লেয়ার, ওনারটা তো পূরণ করা এত সহজ কাজ না। চট্টগ্রাম পর্বে খেলার ক্ষেত্রে যদি জিজ্ঞেস করেন, আমরা সিলেটে যেভাবে পারফর্ম করে এসেছি ওভাবেই আমরা হয়তো বা আরও বেটারভাবে ইনশাআল্লাহ চট্টগ্রামে আমরা পারফর্ম করব। বাকি খেলার হার জিত আল্লাহর হাতে। এদিকে চিটাগাং কিংসকে সমর্থন জানাতে প্রস্তুত দর্শকরাও। উসমান চট্টগ্রাম কিংসকে এই চট্টগ্রাম জহুর আহমদ স্টেডিয়ামে নতুন কিছু উপহার দেবেন। আমরা দর্শকরা অপেক্ষা করছি যে চট্টগ্রামের যেই খেলাগুলো রয়েছে সবগুলো খেলায় চিটাগাং কিংস বিজয়ী হবে। 10 বছর পর আমরা টিম ফিরে পেয়েছি। এই চট্টগ্রামবাসীর একটা আশা রয়েছে যে বিপিএল এর ট্রফিটা উপহার দিতে পারবো বলে আশা রাখি। বিশ্বমানের একটা হোস্ট আনছি, যার কারণে সবারই চোখ এখন হোস্টের দিকে। তাই সেই কারণে আমরা আত্মবিশ্বাসের তুঙ্গে ইনশাআল্লাহ কাপ চিটাগাংয়ের হবে, আমরা সবাই আশাবাদী। এখনো পর্যন্ত 4 ম্যাচে 3 জয় পেয়েছে চিটাগাং কিংস। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। পিএসএল এর ড্রাফটে ডাক পাবেন আগে থেকে নিশ্চিত ছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন। মূলত বিপিএল এর লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির সঙ্গে 22 গজে খেলার সুবাদে দল পাওয়া নিয়ে আগে আভাস পেয়েছিলেন তিনি। প্রথমবারের মতো পিএসএল এর দল পাওয়ায় রিশাদ হোসেনকে অভিনন্দন জানিয়ে সাবেক ফ্র্যাঞ্চাইজি নিয়ে পরামর্শ দিয়েছেন তামিম ইকবাল। এছাড়া ভবিষ্যতে বিদেশি লিগে আরও বাংলাদেশি ক্রিকেটার সুযোগ পাবে বলে আশা রিশাদের। বিপিএল চলাকালীন সুখবর পেলেন রিশাদ হোসেন। আসন্ন পাকিস্তান সুপার লিগে ডাক পেয়েছেন বাংলাদেশি এই স্পিনার। তবে শুধু পিএসএলই নয়, এর আগে বিগ ব্যাশেও ডাক পেয়েছিলেন তিনি, যদিও বিসিবি থেকে এনওসি না দেওয়ায় অংশ নিতে পারেননি রিশাদ। জাতীয় দলের নিয়মিত মুখ হলেও বিপিএল এর শুরুর ম্যাচগুলোতে মাঠে নামার সুযোগ হয়নি রিশাদের। এরপর অবশ্য মাঠে ফেরানো হয়েছে তাকে। বিপিএল এ তার দল ফরচুন বরিশালেই খেলে গেছেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। সেখানেই রিশাদকে আরও কাছ থেকে যাচাই করার সুযোগ পেয়েছেন শাহিন।
এবার পিএসএলে শাহিনশার লাহোর কালান্দার্সি দলে ভিড়িয়েছে রিশাদকে। তার পারিশ্রমিক $25,000। দল পাওয়ার বিষয়ে আগেই কিছুটা আভাসও পেয়েছিলেন তিনি। এদিকে সেই ফ্রাঞ্চাইজির হয়ে খেলেছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবালও। পিএসএলে রিশাদের দল পাওয়ার পর ফ্রাঞ্চাইজিটি নিয়ে তামিম কিছুটা ধারণাও দিয়ে রাখলেন লেগ স্পিনারকে। যে কোনো জায়গায় সুযোগ পাওয়া অবশ্যই এটা একটা ভাগ্যের ব্যাপার। আমি প্রথমে তো আলহামদুলিল্লাহ বলতেছি। আমি বলছিলাম ভাইয়া কোনো কিছু আশা করি না। আমি আইপিএল, বিগ ব্যাশ বা পিএসএল, আমি এখন বিপিএলে আছি, বিপিএল নিয়ে ফোকাস করতেছি। যখন ওটা আসবে আমি দেখবো ইনশাল্লাহ, চেষ্টা করি। আমার এজেন্ট আমাকে বলছিল আর কি যে তুমি পিএসএলে লাহোর কালান্দার্সে চান্স পেয়েছো, তো এটা আমি আগে থেকেই গেস করতেছিলাম যে আমাকে নেওয়ার চান্স আছে, তো এদিক থেকে আর কি নর্মাল ছিলাম। না, তামিম ভাই আমাকে কালকে বলতেছিল যে পিএসএলে ডাক পাওয়ার জন্য অভিনন্দন, ভালো ফ্র্যাঞ্চাইজি, তো খেলে মজা পাবো, এটা বলতেছিল। রিশাদ ছাড়াও পিএসএলে দল পেয়েছেন নাহিদ রানা ও লিটন দাস। তবে পিএসএলের ড্রাফট হতাশ করেছে তাসকিন আহমেদ এবং তাওহিদ হৃদয়ের মতো তারকা ক্রিকেটারকে। তবে বিদেশি লিগে ভবিষ্যতে বাংলাদেশি ক্রিকেটারদের আরও বেশি অংশগ্রহণের প্রত্যাশা রিশাদের। ইনশাল্লাহ ভালো খেলতে থাকলে ইনশাল্লাহ নেক্সট ইয়ার সুযোগ আসবে, হয়তো বা আরও 3-4 জনের বেশি। তো কোনো কিছু নিয়ে আক্ষেপ না করাই ভালো। না, অবশ্যই আমরা তো সবসময় চাবো যে আমরা 12-15 জন সবাই বাইরে লিগগুলো খেলুক। তো আশা থাকবে সবসময় এবার যে বিপিএলে যে এরকম মানে সুন্দর যাচ্ছে, তো আশা করবো আমাদের আরও নেক্সট ইয়ার অনেক ভালো টুর্নামেন্ট খেলবে আমাদের দেশের প্লেয়াররা। পিএসএলে এখন পর্যন্ত 2বার শিরোপার দেখা পেয়েছে লাহোর, আর একবার রানার্স আপ হয়েছিল ফ্রাঞ্চাইজিটি। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। 72 ঘন্টা নয়, হামজা চৌধুরীকে ভারত ম্যাচের অন্তত 7 দিন আগে আনতে কাজ শুরু করেছে বাফুফে। এশিয়ান কাপ বাছাইয়ের আগে মধ্যপ্রাচ্যে ক্যাম্প করার পরিকল্পনা ফেডারেশনের। এরই মধ্যে 10 দিনের ক্যাম্পের জন্য রাজি হয়েছে সৌদি আরব। এদিকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি শিলংয়ে আয়োজন করতে এএফসির কাছে আবেদন করেছে AIFF। ভেন্যু চূড়ান্ত হলেই এশিয়ান কাপ বাছাই নিয়ে সার্বিক পরিকল্পনা ঠিক করবে বাফুফে। ইংলিশ প্রিমিয়ার লিগের অংশ না হয়েও বাফুফের দৃষ্টি এখন ইপিএলে, কারণ একটাই, হামজা চৌধুরী। আসছে মার্চ উইন্ডোতে বাংলাদেশের জার্সি গায়ে জড়াবেন তিনি। দিনটা সবারই জানা 25 মার্চ। তার আগে কত দ্রুত লেস্টার সিটি মিডফিল্ডারকে অনুশীলনে পাওয়া যায় তাই নিয়ে চলছে তোড়জোড়। ক্লাব আপত্তি করলে ম্যাচ শুরুর 72 ঘন্টা আগে ফুটবলার পাবে না জাতীয় দল। তবে হামজাকে অন্তত 7 দিন আগে পাওয়ার সুযোগ আছে বাংলাদেশের। 15 মার্চ ইপিএলে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে লেস্টার। এরপর বাফুফে ক্লাবের কাছে ফুটবলার চাইলে এবং হামজা সম্মতি দিলে দ্রুতই তিনি যোগ দিতে পারবেন বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে। আমরা তো অফকোর্স চাবো, এবং আপনাকে এতটুকু বলতে পারি যে তার ক্লাব এবং তার এজেন্ট যারা আছেন তাদের সাথে আমাদের জিএস সাহেবের দপ্তর নিয়মিত যোগাযোগে আছেন। আলটিমেট ডিসিশনটা তার ক্লাব দিবে, তো সেটা তো এখন দিবে না। আমরা তাদেরকে বলেছি লেট আস সি হোয়াট দে সে। আর প্লেয়ারেরও এখানে একটা রোল থাকে, সো দুটোই আমরা জানতে পারবো। ইট উইল টেক সাম টাইম, বাট আমাদের তরফ থেকে আমরা অলরেডি আমাদের ইচ্ছাটা পোষণ করেছি। ভারত ম্যাচের আগে এবারও লম্বা সময় অনুশীলন ক্যাম্প করার পরিকল্পনা ন্যাশনাল টিমস কমিটির। কোচিং প্যানেলের ইচ্ছা ক্যাম্প হোক মধ্যপ্রাচ্যে। এজন্য সৌদি আরব এবং কাতারের কাছে চিঠি পাঠিয়েছে বাফুফে। সৌদি থেকে মিলেছে 10 দিন সেখানে অনুশীলন করার সম্মতি। তবে ফেডারেশন দেন দরবার চালিয়ে যাচ্ছে সেটা আরও একটু বাড়িয়ে নেয়ার। মধ্যপ্রাচ্যের দুটো দেশে ইতিমধ্যে সৌদি আরব এবং কাতার আমরা চিঠি লিখেছি যে ওখানে যদি আমরা ক্যাম্প করতে চাই, আমরা 20 দিনের জন্য ক্যাম্প চেয়েছি। কাতার থেকে এখন আমরা কোনো উত্তর পাইনি, তবে সৌদি আরব থেকে বলেছে যে প্রাইমারিলি 10 দিন ওরা দিতে রাজি হয়েছে। আমরা এখন নেগোশিয়েট করে দেখছি যে আরও বেশি কিছু দিন পাওয়া যায় কি যায় না। এদিকে বাংলাদেশের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচ শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে করতে চায় ভারত। এজন্য এএফসির কাছে আবেদন করেছে AIFF। ভেন্যু হিসেবে শিলং এশিয়ান ফুটবলের সবুজ সংকেত পেলেই হামজা, অনুশীলন ক্যাম্প এবং ম্যাচ ইস্যুতে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেবে বাফুফে। ভারতীয় ফেডারেশনের পক্ষ থেকে শিলংকে রেকমেন্ড করা হয়েছে, যেটা ইজ সাবজেক্ট টু AFC ইন্সপেকশন। সো আমরা AFC ইন্সপেকশনটা পজিটিভ হবে এইভাবে ধরে একটা প্ল্যান করে ফেলেছি ইতিমধ্যে। ক্যাব্রেলের কাছেই থাকছে জাতীয় দলের দায়িত্ব, এটা মোটামুটি নিশ্চিত। তবে সেটা কতদিন এবং সহযোগী হিসেবে কারা থাকছেন স্প্যানিশ কোচের সঙ্গে সবকিছু জানুয়ারির 3য় সপ্তাহের মধ্যেই চূড়ান্ত করে ক্যাম্পের দিনক্ষণ জানাবে বাফুফে। 3rd উইক অফ জানুয়ারির ভিতরে আমাদের টোটাল কোচিং স্টাফটা ফাইনালাইজ হয়ে যাবে। SM ইকবাল, সময় সংবাদ, ঢাকা। আবারও দেশের বাইরের ক্রিকেটের খবর। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে প্রশ্ন তোলা ভারতের অদ্ভুত আচরণের শিকার হলেন এক মুসলিম ক্রিকেটার। কলকাতায় সিরিজ শুরুর বাকি মাত্র 1 সপ্তাহ, কিন্তু ইংল্যান্ডে অন্য সব ক্রিকেটার নির্বিঘ্নে ভিসা পেলেও এখনও অপেক্ষায় সাকিব মাহমুদ। T20 এবং ওয়ানডে সিরিজের আগেই
ইনফর্ম পেসারকে ছাড়াই সংযুক্ত আরব আমিরাতে ক্যাম্প করছে ইংলিশরা। আদৌ তিনি ভিসা পাবেন কিনা তা নিয়েও রয়েছে সংশয়। এর আগেও অনেকবার ইন্ডিয়ার ভিসা নিয়ে অহেতুক বিড়ম্বনা পোহাতে হয়েছে অতিথি দলের ক্রিকেটারদের। ভারত সফরের আগে অতিথি দলের মুসলিম ক্রিকেটারের ভিসা সংক্রান্ত ঝামেলায় পড়া যেন রীতি হয়ে দাঁড়িয়েছে। এবার ভুক্তভোগী ইংলিশ পেসার সতীর্থরা সমস্ত আনুষ্ঠানিকতা সারতে পেরেছেন নির্বিঘ্নে। সিরিজের আগ মুহূর্তে ইন্ডিয়ার ভিসা নিয়ে ঝক্কি পোহাতে হচ্ছে কেবল সাকিব মাহমুদকে। ইন্ডিয়া ট্যুরে 5 টি20 ও 3 ওয়ানডে খেলবে ইংল্যান্ড। 22 জানুয়ারি শুরু হবে এই হোয়াইট বল সিরিজ। শুক্রবার কলকাতায় পৌঁছানোর কথা ইংলিশদের। সিরিজের জন্য আবুধাবিতে ক্যাম্প করছে 3 লায়ন্স, কিন্তু এখনও সেই ক্যাম্পে যোগ দিতে পারেননি সাকিব। ভারতের ভিসার জন্য পাসপোর্ট আগেই জমা দেয়ায় সংযুক্ত আরব আমিরাতেও যেতে পারছেন না এই পেসার। জফরা আর্চার, মার্কুড, গাস এটকিনসন ও ব্রাইডন কার্সের সঙ্গে পেস ইউনিটে আছেন সাকিব মাহমুদ। গেল বছর দ্য 100-এর ফাইনালে ম্যাচ জেতানো এক স্পেল করে আবারও সামর্থ্যের প্রমাণ দেন এই পেসার। ওয়েস্ট ইন্ডিজ সফরে টি20 সিরিজ সেরাও হন তিনি। এই ইনফর্ম বোলারকে কিছুতেই ভারত সফরে মিস করতে চান না ব্রেন্ডন ম্যাককালাম। তবে শেষ পর্যন্ত তাকে পাবেন কিনা কোচ বা কনসালট্যান্ট হিসেবে জিমি অ্যান্ডারসনের প্রথম অ্যাসাইনমেন্টের অংশ হতে পারবেন কিনা পাকিস্তানি বংশোদ্ভূত ফাস্ট বোলার, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। 6 বছর আগে একই কারণে ইংল্যান্ড লায়ন্সের হয়ে ইন্ডিয়া ট্যুরে আসা হয়নি সাকিবের। শেষ মুহূর্তে দল থেকে বাদ দেওয়া হয় তাকে। নরেন্দ্র মোদী সরকার ভিসা প্রত্যাখ্যান করবে এই আশঙ্কায় এরপর ল্যাঙ্কাশায়ারের প্রি সিজন ট্যুরের জন্য অ্যাপ্লাইই করেননি মাহমুদ। আর শুধু তিনিই নন, আরও অনেকেই ভারতের এমন আচরণের শিকার। গত বছর ভিসা প্রক্রিয়ায় বিলম্বের কারণে হায়দ্রাবাদ টেস্ট মিস করেছিলেন ইংলিশ স্পিনার শোয়েব বশির। মুসলিম ক্রিকেটারদের ভিসা নিয়ে ভারতের নাটক অনেক আগের। মজার ব্যাপার হলো তারাই আবার উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে প্রশ্ন তোলে। মাকসুম আলম খান, সময় সংবাদ। এবার বিরাট রোহিতদের বেতন কাঠামোতে বড়সড় পরিবর্তন আনতে যাচ্ছে বিসিসিআই। দেশটির গণমাধ্যমের খবর, ক্রিকেটারদের ভেরিয়েবল পে সিস্টেম চালুর ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বোর্ড। এর ফলে খারাপ পারফরমেন্সের জন্য কাটা যাবে ক্রিকেটারদের বেতন। দলে শৃঙ্খলা ফেরাতে বিধিনিষেধ আসছে বিদেশ সফরে স্ত্রীকে সঙ্গে নেওয়ার ব্যাপারেও। টেস্টে পন্থ গিলদের আরও আগ্রহী করতে বাড়ছে সাদা পোশাকের ক্রিকেটারদের ইনসেন্টিভ। এক বর্ডার গাভাস্কার ট্রফিতেই যেন টালমাটাল ভারতীয় ক্রিকেট। 1 দশক পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ হারের ক্ষতই নয়, প্রশ্ন উঠেছে ক্রিকেটারদের নিবেদন নিয়েও। ফলাফল বড়সড় পরিবর্তন আসতে যাচ্ছে ক্রিকেটারদের বেতন কাঠামো আর নানা ইস্যুতে, যার শুরুটা হচ্ছে বেতন দিয়ে। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া দীর্ঘদিন ধরে ক্রিকেটারদের আর্থিক সুবিধা দিয়ে আসছে। তবে এবার পারফরমেন্সের ভিত্তিতে বেতন নির্ধারণ করার পরিকল্পনা তাদের, যার বাইরে থাকবে না রোহিত, বিরাট, জাদেজার মতন সিনিয়র ক্রিকেটাররাও। খারাপ পারফরমেন্সে বেতনে কোপ পড়বে তাদেরও। ভারতীয় গণমাধ্যমের দাবি, অস্ট্রেলিয়া সিরিজ শেষে অধিনায়ক, কোচ আর প্রধান নির্বাচক অজিত আগারকারের সঙ্গে জরুরি এক সভাতে বসেছিলেন বিসিসিআই এর ঊর্ধ্বতন কর্তারা। বোর্ড চাইছে কর্পোরেট সংস্থার মতো ভ্যারিয়েবল পে পদ্ধতি চালু করতে। এতে পারফরমেন্স ভালো না হলে বেতনের নির্দিষ্ট একটা অংশ কাটা যাবে। অন্যদিকে ভালো পারফরমেন্সে দেয়া হবে বাড়তি বোনাস। বিসিসিআই কর্তাদের বিশ্বাস, এতে ক্রিকেটাররা আরও বেশি দায়িত্ব নিয়ে খেলবেন। বৈঠকে ক্রিকেটারদের টেস্ট খেলার প্রতি অনীহা নিয়েও আলোচনা হয়েছে, যে কারণে বাড়তে পারে আভিজাত্যের ফরম্যাটের ক্রিকেটারদের ইনসেন্টিভ। 2022-23 সালের নিয়ম অনুযায়ী 50% বেশি টেস্ট ম্যাচ খেললে তাদের 30 লাখ রুপি অতিরিক্ত দেওয়া হতো। এর ফলে প্রতি ম্যাচের জন্য 45 লাখের পরিবর্তে 75 লাখ রুপি দেওয়া হয়। তবে এবার বাড়তে পারে সেই সংখ্যা। বিধিনিষেধ আসতে যাচ্ছে বিদেশ সফরে স্ত্রীকে সঙ্গে নেয়ার ব্যাপারেও। কোনো ক্রিকেটারের পরিবার বিদেশ গেলেও একটা নির্দিষ্ট সময়ের বেশি থাকতে পারবেন না দলের সঙ্গে। মূলত নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিসিআই। সংস্থাটির বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের দাবি, বোর্ডের পরবর্তী সভাতে আনুষ্ঠানিকভাবে জানানো হবে এই সিদ্ধান্তগুলো, যেখানে নির্ধারণ হতে পারে টেস্টের অধিনায়ক হিসেবে রোহিত শর্মার ভাগ্য। মাহবুব রিমন, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অনিয়ম দুর্নীতির অভিযোগে অবশেষে ব্রিটিশ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন টিলিপ সিদ্দিক। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে সরে দাঁড়ানোর ঘোষণা।
প্রধান উপদেষ্টার কাছে আজ সংস্কারের রূপরেখা দেবে 4 কমিশন। নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রপতি নির্বাচন ও আইনসভা নিয়ে থাকতে পারে প্রস্তাবনা। ফেব্রুয়ারিতে প্রতিবেদন দেবে বাকিরা। বিএনপি জামায়াত সহ অভ্যুত্থানের সব শক্তি জুলাই ঘোষণাপত্র নিয়ে একমত, জানালেন উপদেষ্টা মাহফুজ। বৃহস্পতিবার সর্বদলীয় সংলাপ, সেদিনই ঠিক হবে প্রকাশের তারিখ। এবং 15 বছর ধরে চলছে কক্সবাজার বিমানবন্দরে উন্নয়ন কাজ। ব্যয় বেড়ে ছাড়িয়েছে 2000 কোটি টাকা। অর্থের অপচয় বলছেন বিশেষজ্ঞরা। দ্রুত কাজ শেষ করতে চায় সিভিল এভিয়েশন। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।